সব শীতের পরে যে বসন্ত আসে না, এটা বোধহয় ঠিক না। বসন্ত আসে কালের নিয়মে। শুধু যে বসন্তটা আমাদের হওয়ার কথা ছিল সেটা আসে না। নিয়নের আলোয় শহর ভাসে, হিমেল বাতাসে ভর করে বয়ে আনে ডিসেম্বরের শহরের সেরা উপহার, বিচ্ছেদ। আচ্ছা, বিচ্ছেদ কি শুধু তোমার আমার, নাকি ওই হাজারো ঘুম না আসা চোখগুলোর, যাদের একসাথে স্বপ্ন দেখার কথা ছিল? হাজারটা শব্দের বিচ্ছেদ, যাদের কবিতা হয়ে ওঠার কথা ছিল? বা দুটো ঝরা পাতার, যাদের একটা শাখায় থাকার কথা ছিল? তবু ডিসেম্বরের শহর যত্ন করে লুকিয়ে রাখে সেই ক্লান্ত চোখ দুটোকে, যারা অসংখ্য মুখোশের ভিড়ে হারিয়ে যাওয়া সেই মুখের খোঁজে থাকে, যাদের ফুরোয় না শেষ দেখার আশা। বছরের প্রান্তে ডিসেম্বরের শেষে আমরা খুঁজে নেব এই বেহিসাবি পিছুটানের খতিয়ান আমাদের গল্পের মাধ্যমে। গল্পতেই জব্দর বিশেষ নিবেদন, নীলাঞ্জনা বাইনের কলমে, ডিসেম্বরের শহর। সো প্রতিবারের মতো জাস্ট চিল অ্যান্ড লিভ ইন দ্য মোমেন্ট উইথ অন অ্যান্ড অনলি গল্পতেই জব্দ। কারণ যেখানে শব্দ থামে সেখানে গল্প নামে। আজ 25শে ডিসেম্বর, সাল 2024। আজ থেকে 1.5 বছর আগে ঠিক এই জায়গায় একটা নতুন গল্পের শুরু হয়। গল্পটা কি পূর্ণতা পায়, নাকি হারিয়ে যায় এই ডিসেম্বরের গভীর কুয়াশায়? এটি জানার জন্য আপনাদেরকে ফিরে যেতে হবে আজ থেকে 1.5 বছর আগে, কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। সাল 2023। Excuse me, ma'am. Can you please tell me where my seat is? Actually, I couldn't find it. অর্ণব এই কথাটি প্লেনের এয়ার হোস্টেসকে জিজ্ঞাসা করে। Yes, sir. Your seat number is 7D. Right beside that, ma'am. Oh, thanks. অর্ণব নিজের সিটে গিয়ে বসে। প্রথমেই ওর একটু কেমন লাগে, কারণ যতই হোক একটা অচেনা কারোর পাশে বসলে যে কারোরই একটু অস্বস্তি বোধ হবে, তার উপর দিয়ে সেটা যদি আবার একটা অচেনা মেয়ের পাশে হয়। অর্ণব অনেকক্ষণ চুপ করে বসে থাকে আর ভাবতে থাকে ও কীভাবে মেয়েটার সাথে কথা বলবে, কারণ কতক্ষণই বা চুপ করে বসে থাকা যায়। তার উপর দিয়ে অর্ণব খুবই একটা মিশুকে ছেলে, ও কথা বলতে এবং আলাপ করতে বড্ড ভালোবাসে। এর মধ্যেই মেয়েটার ফোন বেজে ওঠে। হ্যালো, হ্যাঁ মা, হ্যাঁ উঠে গেছি, ওই 1.5-2 ঘন্টার মধ্যেই ল্যান্ড হয়ে যাব। না না, বাবার শরীর ভালো না, বাবাকে পাঠাতে হবে না, আমি একাই ক্যাব বুক করে চলে আসব। রাখলাম তাহলে। Excuse me. Are you Bengali? ইউ টু? Obviously. Hi, আমি অর্ণব। হ্যালো, আমি নন্দিনী। তো বাড়ি ফেরা হচ্ছে নাকি? আগে আমারও সেম। নন্দিনী মৃদু হাসে। প্রায় অনেকক্ষণ ওদের দুজনের মধ্যে আর কোনো কথোপকথন হয় না, তাই নন্দিনী একটা বই বের করে পড়তে শুরু করে। এরই মধ্যে অর্ণব হঠাৎ বলে ওঠে, হেই, তুমিও কি হ্যারি পটারের ফ্যান? হ্যাঁ, আর তুমি? সে আর বলতে। আচ্ছা, তোমার কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগে? আমার আমার তৃতীয় পার্টটা খুব পছন্দের। এরকমভাবেই ওদের দুজনের মধ্যে আরও অনেক কথা হতে থাকে। এরই মধ্যে অর্ণব নন্দিনীকে জিজ্ঞাসা করে, সো কদিনের ছুটি পেলে? প্রায় 2 বছর পর কলকাতাতে ফিরছি, তাই একটু বেশিই ছুটি নিয়ে আসছি। ভেবেছিলাম পুজোটা দেখেই রওনা দেব, কিন্তু পরে ভাবলাম না, এবার এসছি যখন কালী পুজো আর ক্রিসমাসটাও কাটিয়েই যায়। আর কবে ছুটি পাবো তার আর ঠিক নেই। আর পার্ক স্ট্রিটের ক্রিসমাস তো না দেখলেই নয়। হ্যাঁ, বাড়ি ফিরছি, তবে ছুটিতে না। মানে?
আসলে আমি ছুটি নিতে নিতে বড্ড ক্লান্ত হয়ে গেছিলাম, তাই বসের হাতে পায়ে ধরে অনেক কষ্ট করে আমার ট্রান্সফারটা কলকাতাতেই করিয়ে নিয়েছি। ভাগ্যবান লোকজন। তা বলতে পারো বটে। ওরা দুজন অনেকক্ষণ চুপ করে থাকে। তারপর অর্ণব হুট করে বলে ওঠে, একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? আরে না না, বলো তুমি। বলছিলাম তোমার পারফিউমের স্মেলটা না খুব মিষ্টি। বিলিভ মি, এরকম অপূর্ব আর ইউনিক সুগন্ধ আগে কোনো পারফিউমে পাইনি। আসলে কিছু মনে করো না প্লিজ, আমি না এটার নাম ভুলে গেছি। আমার একটা বন্ধু আমায় এনে দিয়েছিল এই পারফিউমটা ফ্রান্স থেকে। ও The আচ্ছা আচ্ছা। passengers are requested to get ready because the plane will land to Kolkata in about 10 minutes. Thank you. দশ মিনিট পর প্লেন কলকাতাতে ল্যান্ড করে। সব প্যাসেঞ্জারও নেমে যায়। অর্ণবও নামে, নিজের ব্যাগটা কাউন্টার থেকে নেয়। তারপর এয়ারপোর্ট থেকে বেরিয়ে একটা ট্যাক্সি ধরবে। তখনই অর্ণবের পেছন থেকে এসে একজন বলে ওঠে, ওরে মনা, কই যাও? ট্যাক্সি ধরবেন বুঝি? অর্ণব একটু লাফ দিয়ে উঠে বলে, শালা, ভয় পাইয়ে দিয়েছে। ভয় পেয়ে মরলি না কেন বলতো? ইস, একটুর জন্য পুরো বাড়ির দলিল আমার হাত থেকে চলে গেল। একটা থাপ্পড় মারবো কানের নিচে। উল্টো হাতের মার খেয়েছিস কখনো? হুস হুস, দুরাট আগে শর্ট। জানোয়ার একটা। আচ্ছা যাই হোক, তো মামনি বিলেত থেকে কবে ফিরলেন? পরশু রাত্রে। এই তুই যে বললি এবছর আসতে পারবি না, তো হঠাৎ আসলি যে? আর তার চেয়েও বড় কথা, আমায় একবারও বললি না তো। আরে আমি নিজেও জানতাম না আসবো, হুট করে ছুটি পেয়ে গেলাম, তাই ভাবলাম একটু দেশের বাড়ি দর্শন করেই আসি। আর এসে শুনলাম তুইও ফিরছিস, তাই ভাবলাম সারপ্রাইজটা দিয়েই দিই। সারপ্রাইজ এত ফালতু হবে জানলে আসতামই কি না। বললি? না না, কিচ্ছু না, বাড়ি চলো। হ্যাঁ, বাড়ি চলো। এরপর অর্ণব আর শ্রেয়সী বাড়ির দিকে রওনা দেয়। ও, আপনাদের তো বলাই হলো না, শ্রেয়সী হচ্ছে অর্ণবের জেঠুর মেয়ে। বাবার ব্যবসাটা আরেকটু উন্নত মানের করবে বলে ইংল্যান্ডে পড়াশুনো করতে গেছিল। পরে দেশে ফিরে ওর আর এখানে মন লাগে না, তাই সিদ্ধান্ত নেয় যে বিদেশবাসী হবে। এখন শ্রেয়সী ওর বাবার অর্ধেক ব্যবসা বিদেশে বসেই সামাল দেয় এবং ছুটি পেলেই দেশের বাড়িতে ঘুরতে আসে। কই তোর ট্যাক্সি কই? ট্যাক্সি? আমি থাকতে আবার ট্যাক্সি? মানে? আজ গাড়ি তেরা ভাই চালায়গা। আজ আর বাড়ি ফেরা হবে না মনে হয়। ঢং করিস না তো, চল বস গাড়িতে। অর্ণব আর কথা না বাড়িয়ে চুপচাপ শ্রেয়সীর পেছন পেছন গাড়ির দিকে হাঁটতে থাকে। তখনই ওর মাথায় আসে ও কী যেন একটা ভুলে যাচ্ছে। হয়তো কারোর সাথে দেখা করতে বা তাকে বিদায় জানাতে, বা হয়তো তার কাছ থেকে কিছু নিতে। এই রে, নন্দিনী। কে নন্দিনী? আরে নন্দিনী, নন্দিনী। আজব তো, আমি কি করে জানবো নন্দিনীকে? ও বৌদি বুঝি? আরে দেশ ছাই, বৌদি কেন হতে যাবে? তাই ভাবি, কে তোর মতো একটা বাঁদরকে পাত্তা দেবে? আরে প্লেনে আলাপ হয়েছিল রে, ভারী মিষ্টি মেয়ে। এখন আর ওর সাথে কথা হবে কি করে? কেন, কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চাসনি? না রে, ওটাই তো সমস্যা। একটা মানুষ কতটা গাধা হতে পারে তোকে দেখলে বোঝা যায়। হ্যাঁ, আমিও বুঝতে পারছি এখন। আমি না একটা কাজ করি, এয়ারপোর্টে গেটগুলোর সামনে একবার দেখে আসি। হ্যাঁ, যদি দাঁড়িয়ে থাকে বা কোনো কারণবশত যদি খুঁজে পাই, তাহলে তো হয়েই গেল। তোর কেন মনে হচ্ছে যে ও এখনো দাঁড়িয়ে থাকবে? ভাই কখন বেরিয়ে গেছে তার নেই ঠিক। আরে দাঁড়া না, দেখে আসতে ক্ষতি কি একবার। যা তাহলে। অর্ণব খুব দ্রুত বেগে দৌড়াতে দৌড়াতে যায়। এতই দ্রুত দৌড়াচ্ছিল যে ওর মাথায় ছিল না ও রাস্তা পার হচ্ছে। তখনই একটা গাড়ির মুখের সামনে চলে আসে আর গাড়িটা ব্রেক কষে। কি দাদা, অন্ধ নাকি? ঠিক টাইমে ব্রেকটা না মারলে তো টপকেই যেতেন। ও সরি দাদা, বুঝতে পারিনি, আমি একটু জলদিতে আছি তো। অর্ণব আবার দৌড়ানো শুরু করে। তখনই ওকে পেছন থেকে কেউ একজন ডাক দেয়। অর্ণব, অর্ণব।
অর্ণব থমকে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়ে। ওর এই কণ্ঠস্বর বোধহয় খুব চেনা, কিছুক্ষণ আগেই শোনা এই কণ্ঠস্বর। অর্ণব আস্তে করে নিজের মাথাটা পেছনের দিকে ঘোরায়। তখনই ও দেখে যেই গাড়িটা আজ ওর ওপর প্রায় উঠেই গেছিল, সেই গাড়িটার জানলা থেকে অল্প একটু মাথা বার করে নন্দিনী ওকে ডাকছে। অর্ণব তখন কোনো কথা বলার পরিস্থিতিতে ছিল না। ও শুধু ওই চলন্ত গাড়ির দিকে মৃদু হেসে তাকিয়েছিল। আস্তে আস্তে যখন অন্য গাড়িগুলোর মধ্যে নন্দিনীর গাড়ি মিশে যায় আর ওকে আর দেখা যায় না, তখন অর্ণবের মাথায় আসে যে ও মাঝ রাস্তায় দাঁড়ানো। ওই ওই কানা মুরগি, আরে অকাল মৃত্যু হয়ে যাবে রে, তাড়াতাড়ি এদিকে আয়। সামনে পুজো ভাই, অসুখ হয়ে গেলে যে পুরো পুজো মাটি হয়ে যাবে আমার। এত দূর আসা যে বৃথা চলে যাবে। অর্ণব দ্রুত ফুটপাতে এসে দাঁড়ায়। আরেকটু হলে টপকে যেতাম আবারে। চল এবার গাড়িতে ওঠ, অনেক দেরি হয়ে গেছে। এমনিতেই বাড়ির লোকেরা ভাববে কোথায় গাড়ি নিয়ে উল্টে পড়ে আছি আমরা দুজন। সেই এমনিও ওরা আমাদের দুজনকে একসাথে ছাড়তে ভয় পায়, ভাবে কে জানে কোন বিপদ আবার টেনে নিয়ে আসবো বাড়িতে। একদম। এরপর ওরা দুজন গাড়িতে গিয়ে ওঠে। প্রায় 10 মিনিট মতন দুজনেই চুপচাপ থাকে। তারপর শ্রেয়সী বলে ওঠে, কি দেখা পেলি? হ্যাঁ। চাইলে কিছু? এসব কোন ধরনের অভদ্রতামি? আরে বাবা, মানে ফোন নম্বর বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কোনো? ও না। তাহলে কি শুধু মুখ দেখাতে গেছিলি নাকি? আরে গেছিলাম তো কন্ট্যাক্ট রাখার মতো কিছু জিনিস আনতে, কিন্তু যতক্ষণে পৌঁছেছি ততক্ষণে মামুনি ট্যাক্সিতে উঠে বিদায় জানিয়ে দিয়েছেন। বাহ, অপূর্ব, ব্রিলিয়ান্ট। এইরকম হাসি মজা করতে করতে দুজনের শেষমেশ বাড়ি পৌঁছালো। বাড়ি গিয়েই অর্ণব গুরুজনদের আগে প্রণাম করল। এর মধ্যেই অর্ণবের মা বলে উঠল, কি রে, এত দেরি করলি কেন তোরা? চিন্তায় পড়ে গেছিলাম বাড়ির সবাই। কেন মা, এই তো বেশ সুস্থ সবলভাবে বাড়ি ফিরলাম, দেখো। না, আসলে তোমরা দুজন এক হলে খুব ভালো ভালো কাজবাজ করো তো। অর্ণব একটু মুচকি হাসে। তারপর বাড়িতে সবার সাথে একটু কথাবার্তা বলে দুপুরের খাওয়া দাওয়া সেরে টানা একটা ঘুম দিল। অর্ণব পাড়ার ক্লাবে পুজো দিতে গেছে। ঢাকের আওয়াজ, ধুনুচি নাচ, পাশে আতপ চালের খিচুড়ি বানানোর সুগন্ধ, একটা বাঙালির মনে ঠিক এরকম একটা দৃশ্য ফুর্তি জোগানোর জন্য যথেষ্ট। অর্ণব অঞ্জলি দেওয়ার পরে একটু প্রসাদ নিয়ে পাশের চেয়ারে গিয়ে বসে। তখনই ও দেখে ধুনুচির ধোঁয়া ভেদ করে এক নারী মূর্তি ওর দিকে হেঁটে আসছে। পরনে তার লাল শাড়ি, গলায় সোনার হার, ঘন হালকা লালচে ঢেউ খেলানো চুল। তার শরীরের এমন আকার দেখে মনে হবে কুমোরটুলির কোনো এক শিল্পী হয়তো তাকে নিজের হাতে সযত্নে গড়ে তুলেছে। তার আগমনে পরিবেশে এমন পরিবর্তন ঘটেছে যেন স্বয়ং মা গৌরী স্বর্গ থেকে পৃথিবীর লোকে নেমে এসেছেন। নারী মূর্তিটি যখন অর্ণবের একদম কাছে চলে আসে, তখনই ও চিনতে পারে ওই ছায়া মূর্তিটি আসলে কে। নন্দিনী। নন্দিনী? কে নন্দিনী? হ্যাঁ মা। এই টুকলু, কি কিছু বললে? কিছু করছিস ঘুমের মধ্যে? কে নন্দিনী? হ্যাঁ কি? না না, কিছু না, কেউ না, কেউ না, না তো। অর্ণব লজ্জায় কোথায় নিজের মাথা গুজবে বুঝে উঠতে পারল না। তাড়াতাড়ি করে বাথরুমে যাওয়ার বাহানা করে ঘর থেকে বেরিয়ে গেল। ব্যাস ছাই, এ তো মাথা খারাপ করা কাণ্ড দেখছি। মাথায় ঘুরতো ঠিক আছে, মেনে নেওয়া যায়, কিন্তু এ তো দেখছি আমার স্বপ্নে হানা দিচ্ছে। হা হা, প্রেমে টেমে পড়লাম না তো? না না, চিচি, এসব কথা ভাবা পাপ, তবা তবা। যাকে পরে ভাবা যাবে, এসব ছাড়ি, আগে একটু চা খাই, ছাদ দিয়ে হেঁটে আসি। অর্ণব 1 কাপ চা নিয়ে ছাদে যায়। ছাদে গিয়ে ওর মাথায় একটা ফালতু না, অতি জঘন্য একটা বুদ্ধি আসে। আর তো কোনো উপায় নেই সেরকম, ফেসবুকেই খুঁজতে হবে। অর্ণব ফেসবুক খুলে নন্দিনীর নাম সার্চ করে।
সার্চ করার পর কোনো নন্দিনীর অ্যাকাউন্ট আসতে আর বাকি নেই। ব্যানার্জি, মুখার্জি, চ্যাটার্জি যেন যেন সব জি চলে আসলো, কিন্তু অর্ণবের নন্দিনী আর আসলো না। এরই মধ্যে শ্রেয়সী 1 কাপ চা নিয়ে ছাদে চলে আসে। কিরে মদন, কি করিস এখানে? নন্দিনী খুঁজিতেছি কাশবনে। বাহ, তো পেলি খুঁজে? দেখ, পেলে কি আমি ছাদে বসে তোর মুখ দেখতাম? হুস, তোর দ্বারা কিচ্ছু হবে না, আমি খুঁজছি তারা। স্যার নেম বল। জানি না। এটা বলে অর্ণব একগাল হাসি দেয় শ্রেয়সীকে, কারণ অর্ণব জানতো এবারও 400 ভোল্টের ঝাড় খাবে শ্রেয়সীর কাছ থেকে। শ্রেয়সী অর্ণবকে একগাল হাসি দিয়ে বলে, এ মদন আমার ঘরের গাদায় সুচ খুঁজবি নাকি? বোকা এরই মধ্যে অর্ণবের মা ছাদে জামা কাপড় তুলতে চলে আসে। বোকা ছেলে ছেলে। কি রে, কি হয়েছে সোনাই? জ্বালাচ্ছে নাকি তোকে আবার? না না, কিচ্ছু না। অর্ণব পাশ দিয়ে একটু ফিসফিসিয়ে শ্রেয়সীকে বলে, কি হে বিলেত ফেরত মামুনি, বিদেশে বসে এসব শিখছো নাকি? শ্রেয়সী এমনভাবে অর্ণবের দিকে তাকালো যেন আইন কানুন না থাকলে এখনই ওর আর অর্ণবের সাথে একটা খুনোখুনি হয়ে যেত। এ ভাই, রেগে আছিস? ধুস ছাই, ন্যাকা নাকি আমি? মাথা ফাতা কেমন খেচে যাচ্ছে, বাইরে থেকে ঘুরে আসবি একটু? তাহলে চল, কোথায় যাবি? প্রিন্সেপ ঘাট যাবি? গঙ্গার হাওয়া, ফুচকা খেয়ে বাড়ি চলে আসবো। বাহ, চ তাড়াতাড়ি রেডি হয়ে বেরোই এখনই, চ। আচ্ছা। এরপর অর্ণব আর শ্রেয়সী তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ে। কি হাবলার মতন দাঁড়িয়ে আছিস, যা গাড়ি বের কর। কি খালি গাড়ি গাড়ি করিস রে, একটু অটোতেও তো ওঠা যায় নাকি? চল তাহলে, আর কি। এরপর ওরা দুজন একটা অটো ধরে পুরো প্রিন্সেপ ঘাটের সামনে গিয়ে নামে। প্রাণটা জুড়িয়ে গেল পুরো ভাই। একদম। এইটাই আসল পিছু টান রে। যতই কলকাতা ছেড়ে বাইরে যাও না কেন, শহরটা পিছু ডাক দেবেই। শ্রেয়সী চুপ করে থাকে, কোনো কথা বলে না। বোধহয় প্রিন্সেপ ঘাটে সূর্যাস্ত দেখে এত মুগ্ধ হয়ে গেছিল যে ও কোনো কথা বলার পরিস্থিতিতে ছিল না। কিরে, কি হলো? এত চুপচাপ হয়ে গেলি যে? না, কিছু না। তাহলে? শহরটা সত্যিই পিছু টানবে। যতই বাইরে চলে যাই না কেন, দিন শেষে শেষ নিঃশ্বাস এখানেই ফেলতে ইচ্ছে করে, কিন্তু পরিস্থিতি মানুষকে মজবুর করে দেয়। সেই। এরপর অর্ণব আর শ্রেয়সী প্রায় আরও 10 মিনিট মতন গঙ্গার ঘাটে চুপচাপ বসে থাকে। তারপর অর্ণব বলে ওঠে, এই চল ফুচকা খেয়ে আসি। চল। ওরা দুজন ফুচকার দোকানের সামনে গিয়ে দাঁড়ায়, আর অর্ণব ফুচকা কাকুকে বলে, কাকু একটু ঝাল ঝাল করে আলুটা মেখো আর লবণটাও টান টান রেখো। আচ্ছা বাবা। আমি কিন্তু 20 টাকার বেশি খাবো না, গ্যাসের সমস্যা হবে নয়তো আবার। আরে তুই চিন্তা করিস না, বিন্দাস খা, তোর ওই গোডাউনে সব খাবার পচে যাবে। অসভ্য একটা। ওদের দুজনের মধ্যে কথোপকথন শুনে ফুচকা কাকু একটু হেসে বলে, আরে বাবারা থামো, তোমরা এই যে এখানে এসে দাঁড়াও দেখি, পাতাটা ধরো। ওহ, একদম পারফেক্ট কাকু, প্রাণটা জুড়িয়ে গেল একেবারে। কাকু কত সময় পরে যে একটা তৃপ্তি করে এরকম ফুচকা খাচ্ছি, শুধু আমিই জানি। অর্ণব আর শ্রেয়সী ফুচকা খেতে থাকে এবং ফুচকা কাকুর সাথে গল্প করতে থাকে। এরই মধ্যে অর্ণব একটা গন্ধ পায়, খুব মিষ্টি একটা সুগন্ধ। অর্ণবের মাথায় আসে এই গন্ধটা আগেও কোথায় যেন পেয়েছে সে। অর্ণব হাতে ফুচকা নিয়ে দাঁড়িয়ে থাকে, সেটা দেখে শ্রেয়সী বলে, কি রে, কি হলো? এই গন্ধ, এটা তো অর্ণব। অর্ণবকে একজন ডাক দেয়, আর অর্ণব ডাক শুনে পেছনে ঘুরে তাকাতেই চমকে যায়। নন্দিনী। কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? এই তো চলে যাচ্ছে। তোমাকে কত খুঁজেছি সোশ্যাল মিডিয়াতে, কিন্তু পেলামই না। হ্যাঁ,
আমায়? হ্যাঁ, আমিও তোমায় খুঁজেছি জানো, পুরো ফেসবুক ইনস্টাগ্রাম তন্ন তন্ন করে খুঁজেছি, তাও পাইনি। আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম যে আমাদের আবার দেখা হবে। অর্ণব এই পুরো কথাগুলো এক টানে বলে গেল। নন্দিনী অর্ণবের আগ্রহ দেখে একটু মুচকি হাসি দেয়। এরপর নন্দিনী আর অর্ণব একে অপরের দিকে মৃদু হাসি দিয়ে নিস্তব্ধভাবে এক নাগাড়ে তাকিয়ে থাকে। শ্রেয়সী বুঝে গেছিল যে ও যদি এখন এই নিস্তব্ধতা না কাটায় তাহলে যে আর কতক্ষণ এখানে দাঁড়িয়ে ওর এই দৃশ্য দেখতে হবে তার ঠিক নেই। ভাই, বলছিলাম যে তোর পাতায় না এখনো 2টো ফুচকা, হাতে একটা আর কাকুর হাতে আর একটা। না খেলে বল, আমি না হয়। হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নন্দিনীও একটু লাজুকভাবে চোখ সরিয়ে নেয়, তারপর বলে, আচ্ছা অর্ণব, আসি তাহলে, আবার না হয় দেখা হবে। হ্যাঁ, কিন্তু আবার কবে? আমার ফোন নাম্বারটা নাও, যোগাযোগ করে নেব, কেমন? অর্ণবের খুশির তো আর কোনো ঠিকানাই থাকলো না। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আসলাম, ভালো থেকো। অর্ণব মুখ দিয়ে কিছু না বললেও ওর চোখ দেখে যে কেউ তখন বলে দিতে পারতো যে ওর বুক ফাটিয়ে অভি না যাও ছোড়কর গাইতে ইচ্ছা করছে। কিন্তু কি আর করা যাবে, কারণ অর্ণবের যে নন্দিনীর উপর এখন কোনো অধিকার নেই। তাই না চাইতেও অর্ণবকে বিদায় জানাতে হয় নন্দিনীকে। হয়েছে, এবার বাড়ি গেলে কিন্তু মন্দ হয় না, বাই দ্য ওয়ে। হ্যাঁ চল আর কি। শ্রেয়সী আর অর্ণব এরপর বাড়ির দিকে রওনা দেয়। শ্রেয়সী লক্ষ্য করে অর্ণবের মেজাজ একটু বেশিই ভালো হয়ে উঠেছে নন্দিনীর সাথে দেখা করার পর। শ্রেয়সী ভালোভাবে বুঝতে পারে যে অর্ণবের নন্দিনীর প্রতি একটা দুর্বলতা কাজ করতে শুরু করেছে। তাই ও অর্ণবকে প্রশ্ন করে, সবই তো বুঝতে পারছি ভাই। তুই একা না, আমিও বুঝতে পারছি এবার। তাহলে কি ভাবলি, বলবি কবে ওকে? হুস, এত জলদি থোড়ি বলা যায়। আর তার চেয়ে বড় কথা, আমি এখনো শিওর না যে ও আমার জন্য কি ফিল করে, তাই ওকে তাড়াহুড়ো করে ঘাবড়ে দিতে চাই না। ছেলে দেখছি বড় হয়ে গেছে। অনেকক্ষণ দুজনে চুপ থাকার পর অর্ণব বলে ওঠে, তুই জানিস আমি কি করে বুঝেছিলাম নন্দিনী হয়তো আশেপাশে আছে? কি করে? নন্দিনী একটা অদ্ভুত একটা মিষ্টি সুগন্ধের পারফিউম ব্যবহার করে, বুঝলি? অমন ফ্রেগ্রেন্স ভাই আমি আগে কোথাও পাইনি। শ্রেয়সী কথাটা শুনে মুচকি হাসে, কারণ ও বুঝেছিল অর্ণব ভালোভাবেই প্রেমে পড়েছে নন্দিনীর। এরপর ওরা দুজনে বাড়ি এসে হাত মুখ ধুয়ে যে যার ঘরে রেস্ট নেওয়ার জন্য চলে যায়। ঘরে গিয়ে অর্ণবের মনে পড়ে যে নন্দিনী ওকে ওর নাম্বার দিয়েছে। তাই অর্ণব ভাবে যে ও নন্দিনীকে একটা টেক্সট করবে। করেই দিই তাহলে একটা টেক্সট। খুব বেশি কী বা হবে, ব্লক করে দেবে আর কি। অনেক সাহস জুড়িয়ে অর্ণব টেক্সট করে নন্দিনীকে, হ্যালো। ওই পাশ থেকে 2 মিনিট পর রিপ্লাই আসে, হ্যালো, আপনাকে ঠিক চিনতে পারলাম না। আমি অর্ণব। ও সরি, আমি চিনতেই পারিনি। আরে না না, ঠিক আছে। তারপর কেমন আছো? একটু আগেই তো দেখা হলো আমাদের। মানুষের পরিস্থিতি প্রতি মিনিটে পাল্টায়, বুঝলে? কে কখন ভালো থেকে খারাপ পরিস্থিতির শিকার হয়ে যাবে বুঝতেও পারবে না। তো আপনি এত ম্যাচিওর কি পরিস্থিতির শিকার না বয়সের? বয়স কোনোদিনই মানুষকে ম্যাচিওর বানায় না, জীবনে অনেক ধাক্কা খাওয়া লাগে। ডিনার হয়ে গেছে? রাস্তায় বেরিয়ে যা উল্টোপাল্টা খেলাম আজ, এখন ডিনার করলে পেট ফেটে মারা যাব। কিন্তু রাত্রে কিছু খেয়ে ঘুমিও, নয়তো কাল সকালে অ্যাসিডিটির জন্য আপনার মৃত্যু ঘটতে পারে। মরার ভয় আমি পাই না ম্যাডাম, বুঝলেন? হ্যাঁ, সেটা আমি ওই যেদিন তুমি ট্যাক্সির সামনে মাঝ রাস্তায় এসে দাঁড়িয়েছিলে সেদিনই বুঝে গেছিলাম। অর্ণবের ওই পুরনো কথা মনে পড়ে খুব লজ্জিত বোধ হয়। আচ্ছা, গুড নাইট তাহলে, রাত হয়েছে অনেক, কাল না হয় আবার কথা হবে। আচ্ছা, গুড নাইট। এই বলেই দুজনে ফোন রেখে ঘুমোতে যায়। কিন্তু নন্দিনীর ঘুম হলেও আজ কি আর অর্ণবের ঘুম হবে? কারণ কথায় আছে প্রেমে পড়লে নাকি মানুষের ঘুম লাটে ওঠে, আর অর্ণবের সাথেও
ঠিক তাই হলো। অর্ণব নিজের সাথেই বিড়বিড় করে বলে, পুজোতে কি ওকে আমার সাথে বেরোনোর জন্য বলবো? না না, যদি হ্যাংলা ছেলে ভাবে, মেয়ে দেখলেই কিছু না ভাবে গায়ে পড়ে যাচ্ছি। কিন্তু পুজোতে বেরোনোর জন্য জিজ্ঞাসা করা খারাপ জিনিস নাকি? না, জিজ্ঞাসা করেই ফেলবো। প্রায় ভোর 4টের দিকে ও ঘুমোতে যায়। কি রে, কত বাজে একবারও খেয়াল করেছিস? হুম 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 ওঠ বলছি, ওঠ আগে। উঠবি না? উঠবি না তো দাঁড়া। অর্ণবের মা সেরকম কিছুই করে না, শুধু টুক করে এসির সুইচটা বন্ধ করে রিমোট হাতে করে নিয়ে ঘরের বাইরে চলে যায়। আরে মা, এসব কি? দূর যাই, ভালোই লাগে না। একটু খেঁচাখেচি করে অর্ণব শেষমেশ উঠেই পড়ল। মুখটুক ধুয়ে বারান্দায় 1 কাপ কফি নিয়ে বসলো। ও, আপনি এখনো আছেন? আমি তো ভেবেছিলাম আপনি পরলোক গমন করেছেন। সকাল সকাল এসব কি অলক্ষণে কথাবার্তা? ফর ইউর কাইন্ড ইনফরমেশন, সকাল আর কালকে হবে, কারণ এখন দুপুর 1টা বাজে মনা। অর্ণব আর কিছু বলে না, একবার শ্রেয়সীর দিকে তাকালো, তারপর নিজের কফিতে সুরসুর করে চুমুক দিতে লাগলো। এই কি রে, কি শব্দ করছিস? অর্ণব আরেকবার সুরসুর করে চুমুক দিয়ে বলল, কিসের আওয়াজ? কোথায় আওয়াজ? গর্ধব একটা। ধন্যবাদ। চিনি নেই, দুধ নেই, এই কফি মানুষে গেলে? মানুষেই গেলে রে, তোর মতো জন্তু জানোয়ার এর স্বাদ থরেই বুঝবে। অর্ণব কথা ঠিক মতো করে বলেও উঠতে পারেনি, তখনই কে যেন ওর কানটা মুলে দিল। আরে 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 মা মা, ছাড়ো ছাড়ো, লাগছে তো। লাগুক লাগুক, লাগা দরকার, লাগার জন্যই তো দিচ্ছি ডোজটা। খালি মেয়েটাকে জ্বালাস। কয়দিনের জন্য একটু এসছে বাড়িতে, তারপরেও এমন যদি করিস কার ভালো লাগে? হ্যাঁ সেই, উফ, তোমাদের মেয়ে যে কত ভালো তা আমি হাড়ে হাড়ে জানি। কি বললি? না না, কিচ্ছু না। এরপর অর্ণবের মা রান্নাঘরে চলে যায় আর অর্ণবও নিজের ঘরে চলে যায়। ঘরে গিয়ে অর্ণব ভাবে নন্দিনীকে এবার টেক্সট করবে। প্রথমে অনেক ভাবে যে কি লিখবে ও, শেষমেশ ও টেক্সটটা পাঠিয়েই দিল। গুড মর্নিং। কোনো রিপ্লাই আসে না। প্রায় 30 মিনিট পর গিয়ে একটা রিপ্লাই আসে। এখন গুড মর্নিং? হ্যাঁ, কেন? আমি উঠলামই সবে। কেন, ঘুমিয়েছো কখন কাল? হয়তো ওই 4টে নাগাদ। কোনো বিশেষ কারণ রাত জাগার? আপাতত না, তবে হ্যাঁ, খুব শীঘ্রই বোধহয় রাত জাগার কারণ পাবো একটা। ভালো ভালো। একটা কথা বলবো? বলো। আরেকদিন দেখা করবে? না না, মানে তোমার যদি কোনো অসুবিধা হয় তাহলে দরকার নেই। আরে না না, আমার কিসের অসুবিধা হবে? তুমি বলো। আজ বিকেলে? হ্যাঁ, হবে আমার। কোথায় দেখা করবে? পার্ক স্ট্রিট যাবে? বাহ, মনের কথা ছিনিয়ে নিলে পুরো। আচ্ছা, তাহলে বিকেলে দেখা হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। অর্ণব তো ভীষণ খুশি হয়। ও তাড়াতাড়ি স্নান করে এসে কি পরে যাবে বিকেলে তাই নিয়ে চিন্তায় পড়ে যায়। কি পরবো কি পরবো? নীল শার্টটা পরবো? না থাক, বিশাল ক্যাজুয়াল লাগবে। কি পরবো তাহলে? শেষে কোনো উপায় না পেয়ে অর্ণব শ্রেয়সীকে ডাক দেয় সাহায্যের জন্য। কি হয়েছে? ভাই বল না, কোনটা স্যুট করছে? কেন, কোথায় যাবি তুই? অত দিয়ে তোর কাজ কি? তাহলে যা, তুই নিজেই যা খুশি কর, আমার কি? আরে দাঁড়া 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 দাঁড়া, রেগে যাস কেন হুটহাট করে? মানে আসলে আমি আর নন্দিনী আজ একটু মানে ওই ঘুরতে যাব তো। বাবা, তো এবার বল না একটু জলদি প্লিজ। এই ব্ল্যাক টি শার্টটা পর, আর তার উপরে চেক লাল শার্টটা পর, আর জিন্স পরে নে নিচে। আচ্ছা, ধন্যবাদ ম্যাডাম। 50 টাকা পেটিএম কর, এবার চল। বাড়ি এসে দিচ্ছি, টাটা। এই বলে অর্ণব উধাও।
নিচে এসে গ্যারাজ থেকে গাড়িটা বের করে নন্দিনীর উদ্দেশ্যে রওনা দেয়। প্রায় 30 মিনিট মতন ড্রাইভ করার পর অর্ণব পৌঁছালো। এখানেই তো আসতে বললো নন্দিনী, কিন্তু কোথায় ও? অর্ণব, এদিকে এসো। অর্ণব দেখে নন্দিনী একটা চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে আছে। চা খাবেন? আপনি খাওয়ালে বিষপান করতেও ক্ষতি কি? ব্যাস ব্যাস হয়েছে, এই নাও ধরো। 2 চুমুক দিয়ে অর্ণব বলল, তো প্ল্যান কি করলে পুজোর? কিছুই না। কিছুই না মানে? আরে মানে বুঝতে পারছি না কি প্ল্যান করব, কি কিনবো, কোথায় যাব। এত কিছু ঘুরছে মাথায় যে জানোই না কোনটা আগে করবে। হ্যাঁ, সেটা বলতে পারো। আচ্ছা আমারটা বাদ দাও, তোমার প্ল্যান কি? আমার ষষ্ঠীতে শ্রীভূমি, সপ্তমী সাউথ, ওই একটা ভালো পাঞ্জাবি কিনবো অষ্টমীর দিন পরার জন্য। নবমীতে বাড়িতে মটন ভাত ফাটিয়ে একটা ঘুম দেব। আর দশমীতে পাড়ার ক্লাব অবভিয়াসলি। বাহ, একটা কথা বলবো বাই দ্য ওয়ে? হ্যাঁ বলো বলো। তোমাকে আমি তুই করে ডাকতে পারি যদি তোমার কোনো সমস্যা না থাকে? আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি কি জানতে পারি হঠাৎ এরকম আবদার কেন? আসলে কাউকে তুই করে ডাকা মানে সেই মানুষটা খুবই কাছে, তাই আর কি। অর্ণব একটু মৃদু হাসে আর বলে ওঠে, তাহলে নন্দিনী, তোর চা বেশি ভালো লাগে না কফি? পানীয় জল। নট ফানি অ্যাট অল। তুই না বলছিলি পাঞ্জাবি কিনবি, চল কিনে আনি এখন? হ্যাঁ, আমারও একটা শাড়ি কেনার ছিল, এই বাহানায় আমারও কেনা হয়ে যাবে, চল। চল তাহলে। দুজনেই একটা মলে চলে যায় শপিং করতে। আগে শাড়ি কিনবি না আমি পাঞ্জাবিটা কিনে নেব? আরে এমন একটা সেন্টারে চল যেখানে শাড়ি আর পাঞ্জাবি দুটোই পাওয়া যাবে, ম্যাচিং করে কেনা যাবে তাহলে। অর্ণব এই কথাটা শুনে একটু মৃদু হাসে, তারপর নন্দিনীকে জিজ্ঞাসা করে, এই নন্দিনী। হ্যাঁ বল। মানে ওই হ্যাঁ বল। আমার সাথে পুজোতে বেরোবি? না মানে মানে কোনো প্রেশার? অবশ্যই, কেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার একটু পা চালা তাহলে, নয়তো আমার শাড়ি তো দূরেই থাক, তোর পাঞ্জাবিটাও হবে না। প্রায় আরও 40 মিনিট মতন স্টোরে ঘুরেও ওদের মনের মতন কোনো শাড়ি পাঞ্জাবি পেল না। শেষে বিরক্ত হয়ে নন্দিনী বলে ওঠে, ওই যে ওই সেন্টারটাই চল তো, ওখানে হলে হবে, নয়তো চুলোই যা। হ্যাঁ চল চল। স্টোরে ঢুকে ওরা জামা কাপড় দেখতে শুরু করে। এই অর্ণব, ওই লাল পাঞ্জাবিটা দেখ। দারুণ লাগছে। যা একবার ট্রায়াল দিয়ে আয়, আমাকে এসে দেখাবি কিন্তু। জো হুকুম ম্যাডাম। নন্দিনী বাইরে দাঁড়িয়ে অর্ণবের জন্য অপেক্ষা করতে লাগলো। তখনই ওর চোখ যায় শাড়ির দিকে। নন্দিনী ওটা দেখে ভাবলো একটু ট্রায়াল দিয়ে আসুক, আর যদি ঠিকঠাক কমফোর্টেবল লাগে তাহলে ওটাই কিনে নেবে। অর্ণবের এদিকে পাঞ্জাবি পরা হয়ে যায়। ও নন্দিনীকে দেখাবে বলে বাইরে আসে। নন্দিনী হ্যাঁ কই গেল? এ বাবা। অর্ণব আশেপাশে স্টাফদের জিজ্ঞাসা করতে লাগে, বলছি এখানে একজন বসেছিল, কোথায় গেছে দেখেছেন? সরি স্যার, দেখিনি। অর্ণব চিন্তায় পড়ে যায়। ও নন্দিনীকে কল করতে যাবে, তখনই অর্ণব পেছনে ঘুরে তাকায়। ও দেখে নন্দিনী একটা লাল শাড়ি পরে রয়েছে, চুলগুলো খোলা। এই দৃশ্য দেখে অর্ণবের চোখ যেন ওখানেই আটকে গেছে। ওর আশেপাশের সব কিছু যেন থমকে গেছে। এই অর্ণব। হ্যাঁ 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 বল বল। কি রে, কেমন লাগছে বল? এর বর্ণনা দেওয়ার জন্য আমার কাছে কোনো শব্দ নেই রে, ক্ষমা কর আমায়। নন্দিনী একটু হেসে বলে, তাহলে এটা কিনি? হ্যাঁ কিনে নে, তোর পাঞ্জাবিটার সাথেও ম্যাচ খাচ্ছে। এই বলে নন্দিনী একটু মৃদু হেসে বিলিং করতে চলে যায়। যাওয়ার সময় পেছন ঘুরে বলতে বলতে যায়, পাঞ্জাবিটা কিন্তু দারুণ মানাচ্ছে তোর উপর, যা বিল করে আয়।
কেনাকাটা শেষ হলে দুজনে বাড়ির জন্য রওনা দেয়। প্রায় 9টা বাজতে গেল। আমি তোকে বাড়ি ড্রপ করে দিই। অন্য একদিন, কারণ বাবাকে না হয় আমি কৈফিয়ত দিয়ে দেবো যে তুই জাস্ট ফ্রেন্ড, আর সেটা বাবা মেনেও যাবে। কিন্তু মা, নমস্কার, মহিলা পারলে আমার গায়ে একটা ট্র্যাকার লাগিয়ে রাখে। আমি বরং একটা ক্যাব বুক করে নিই, কেমন? সাবধানে যাস। হ্যাঁ রে বাবা। নন্দিনী টুক করে একটা ক্যাব বুক করে নেয়, আর ক্যাবটা প্রায় 10 মিনিটের মধ্যে চলেও আসে। আসলাম তাহলে, সাবধানে যাস। আচ্ছা। এই বলে নন্দিনী ক্যাবে উঠতে যাবে, তখনই নন্দিনী ঘুরে পেছনে তাকিয়ে বলে, এত পিছুটান কিন্তু ভালো না, আর একবার পিছুটান দিলে কিন্তু বাড়ি নিয়ে যেতে হবে আমায় তোর। সে না হয় নিয়ে যাব, তাতে কি। নন্দিনী একটু হেসে বলে, আচ্ছা বল এবার কি হয়েছে। লাইভ লোকেশনটা অন করে আমায় হোয়াটসঅ্যাপ করতো। এত চিন্তা করছিস কেন? আমি পৌঁছে যাব ঠিক। আমাদের শহরটা কিন্তু রাতের ঘন জঙ্গলের থেকে কম না, আর আজকাল মানুষ আর জানোয়ারের মধ্যে পার্থক্য করাটা খুবই কঠিন। বরং জানোয়ারদের মধ্যেও হয়তো মনুষ্যত্ব খুঁজে পাবি, কিন্তু মানুষ নামক পিশাচগুলো ছাড়। নন্দিনী বুঝতে পারছিল যে অর্ণব ঠিক কী বলার চেষ্টা করছে, তাই বেশি কথা না বাড়িয়ে ও চুপচাপ লাইভ লোকেশন অর্ণবকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয়। আসলাম। অর্ণব নিজের বাড়ির দিকে রওনা দেয়। বাড়ি যাওয়ার সময় নিজেই নিজের মনে মনে বলতে থাকে, হে পুজোটা যে কবে আসবে, আর কদিনই বা বাকি, আর তো ভাল লাগে না। এইসব ভাবতে ভাবতে অর্ণব বাড়ি পৌঁছালো। তখন প্রায় রাত 10টা বাজে। কোথায় ছিলিস বলতো? কেন, বললাম না তখন একটু ঘুরতে যাচ্ছি। এতক্ষণ? হ্যাঁ, কেন? হাতে ওটা আবার কি রে? এটা পাঞ্জাবি কিনলাম অষ্টমীর জন্য। বাবা, আগে তো আমায় ছাড়া দুপা নড়তিস না, এখন দেখি একা একাই কেনাকাটা শুরু করে দিয়েছিস। আহা, বড় হয়েছি মা, আর তোমায় ফাউ ফাউ কেন জ্বালাবো বলো। বড় হয়েছিস না, মায়ের জায়গায় অন্য কেউ চলে এসছে। আরে মা। আরে মা আবার কি? হ্যাঁ, এমন দেবো না কানের নিচে। ঠিক আছে ভাত দাও, আমি হাত মুখ ধুয়ে আসি। এই বলে অর্ণব নিজের ঘরে চলে যায়। তখনই এই এ বাবা, ভয় পেয়ে গেছি একেবারে। বাহ, অসভ্য একটা। ভাই, একটা পার্সোনাল প্রশ্ন ছিল। কি বলতো? তুই নন্দিনীর সাথে দেখা করতে গেছিলি নাকি সংসার পাতাতে, একটু বলবি? অর্ণব একটু লাজুকভাবে হেসে বলে, আরে না রে, সেটা কেন হতে যাবে। তাহলে শপিংয়ে গেছিলাম ওর সাথে। জয় হরি, কি বলিস? হ্যাঁ রে। তারপর আমরা ম্যাচিং করে শাড়ি আর পাঞ্জাবি কিনেছি। ওহ মাই ভগবান! আমরা অষ্টমীতে একসাথে ওটা পরেই বেরোবো। ভাই, আমি বলছি লোহা গরম আছে, হাতুড়িটা মেরে দে। মানে? প্রপোজটা করে দে। শোন, এই ফালতু দুদিনের ফিলিংসের জন্য এত ভালো বন্ধুত্বটা আমার হারানোর ইচ্ছা নেই। প্রপোজ করার পর রিজেক্ট করলে তুই না একটা টাইমের পর মুভ অন করেই যাবি, কিন্তু তুই যদি ওকে কনফেস না করিস তাহলে কিন্তু সারা জীবন একটা আফসোস নিয়েই বেঁচে থাকতে হবে তোকে, যে হয়তো সেদিন বলে দিলে আজ হয়তো জীবনটা অন্যরকম হতো। ঠিকই বলছিস তুই। আমি ঠিকই বলি সবসময়, তুই একটা কর্থক, আর কিছুই না। তুই ঘুমাতে যা, জন্মের সময় মনে হয় এক ফোঁটাও মধু পড়েনি মুখে। ছি ছি ছি, জানোয়ার। এই বলে শ্রেয়সী নিজের ঘরে চলে যায়, আর অর্ণবও নিচে খেতে চলে যায়। খাওয়া দাওয়া শেষ করে অর্ণব উপরে আসে, এসে নিজের সাথেই কথা বলতে শুরু করে। কবে যে পুজোটা আসবে আর ভালোই লাগে না। আজ এই এলাম, কালই এলাম, কবে যে ঢাকের আওয়াজে ঘুম ভাঙবে মা দুর্গাই জানে। জয় মা, শান্তিপূর্ণ ঘুম দিও একটা মা। পরের দিন সকালে অর্ণবের মা অর্ণবকে গলা ফাটিয়ে ডেকে তোলে। এই ওঠ রে ওঠ। আরে এত সকাল সকাল গলা ফাটাচ্ছ কেন?
কাল মহালয়া, বাজার যা একটু। কেন? ছোলা, সাদা তেল, ময়দা নিয়ে আয় তো একটু। কাল ছোলার ডাল লুচি বানাবে? হ্যাঁ রে হ্যাঁ। বাহ, এখনই যাচ্ছি বাজারে, দাঁড়াও। অর্ণব ভাবলো একা একা যাবে, তাই ও শ্রেয়সীকেও ডাকতে গেল, কিন্তু গিয়ে দেখে ও অঘরে ঘুমোচ্ছে। তাই আর ওকে ডিস্টার্ব না করে অর্ণব একাই রওনা দিল। কাকু, এই নাও লিস্ট, একদম ঠিকঠাক করে মেপে দেবে। হ্যাঁ। অর্ণব দোকানের ভিড়ের কারণে একটু কোনায় গিয়ে দাঁড়িয়ে থাকে। বাপরে বাপ, কি গরম, তার উপরে এই লোকের এত ভিড়। আর সবারই কি কালকে লুচি ডাল খাওয়ার পুলক জেগেছে? অর্ণব এইসব নিয়ে বিড়বিড় করছিল। ঠিক তখনই এই অর্ণব, অর্ণব একটু লাফ দিয়ে ওঠে, তারপর বলে, ও তুই তুই এখানে? হ্যাঁ, কাল মহালয়া, তাই মা বললো লুচি আর ঘুগনি বানাবে, তারই জিনিসপত্র কিনতে এসেছি। ও, তুই কি করছিস এখানে? আমার মাও লুচি আর ছোলার ডাল বানাবে বলেছে কাল, তারই বাজার করতে এসেছি। নাইস কোইন্সিডেন্ট, নাইস কোইন্সিডেন্ট। এই বুঝলি তো, পরে ফোনে কথা বলছি, এমনি অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা, সাবধানে যাস। হ্যাঁ, তুইও। এরপর অর্ণব বাজারঘাট শেষ করে বাড়ি ফিরে আসে। মা, ও মা। কি রে? এই নাও বাজার। দে দে, তাড়াতাড়ি দে, রান্না চাপানো আমার গ্যাস। ধরো 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 ধরো। অর্ণবের পর রুমে গিয়ে নিজের অফিসের কিছু কাজবাজ করতে থাকে। ওর অনেক কাজ জমেছিল গত এক সপ্তাহ ধরে, ওগুলোই বসে বসে শেষ করছিল। এইভাবেই অর্ণবের দিন কেটে যায়, আর রাত 11টা বেজে যায়। অর্ণব ঘুমোতে যাওয়ার বন্দোবস্ত করতে থাকে। তখনই ওর ঘরে শ্রেয়সী আসে। সকালে বাজার গেলি, একবারও ডাকলি না তো? আপনি তখন হাইবারনেশনে ছিলেন ম্যাডাম। নিবি না বললেই হয়, এত ঢং করার কি আছে? তোকে তখন কাঁচা ঘুম থেকে তুললে আমাকেই তুই সারা জীবনের জন্য ঘুম পাড়িয়ে দিতি। সেটা অবশ্য ঠিক বলেছিস। আর জ্বালাস না তো, আর ঘুমাতে দে এবার, এমনিও কাল অনেক সকালে উঠতে হবে। হ্যাঁ ঠিক আছে, যা, গুড নাইট। পরের দিন ভোরবেলা অর্ণবকে ডেকে তোলে। এই কুম্ভকর্ণ, ও হ্যাঁ 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 হ্যাঁ, দাঁড়া দাঁড়া, উঠে গেছি, এই তো। রেডিও চালাচ্ছি, তাড়াতাড়ি আয়। অর্ণব কোনো মতে মুখ টুক ধুয়ে সবার কাছে গিয়ে বসে। এই রেডিওতে শুনে যা একটু শান্তি পাওয়া যায়। এখন টিভিতে যে মহালয়াগুলো দেখায়, ওই দেখে আমার আর ভক্তি আসে না। সেটাই। এইভাবেই মহালয়ার দিনটাও কেটে যায়, আর চোখের পলক ফেলতে না ফেলতেই পঞ্চমী চলে আসে। অর্ণব স্নান করার জন্য বাথরুমে চলে যায়। স্নান সেরে এসে নতুন জামা কাপড় পরতে শুরু করে। পুজো গন্ধটাই একদম আলাদা। স্নান টান সেরে পাড়ার ক্লাবে যেতে হবে, তাড়াতাড়ি। সাত সকালে স্নান, বিশাল ব্যাপার। পুজো তো বস, একটু তো শুধরাতে হবেই। সে না হয় বুঝলাম, কিন্তু যাচ্ছিস কোথায় এখন? আরে ক্লাব দিয়ে একটু ঘুরে আসি দেখি। যা তাহলে। তুই যাবি না? স্নান করে তারপর না হয় যাব। আচ্ছা। এই বলে অর্ণব ক্লাবের দিকে যাবে বলে বেরোয়। আহা, মায়ের মুখটা কি দারুণ। হ্যাঁ, ছবি তুলবো দেখি। ছবি টবি তুলে খানিকক্ষণ বসে বাড়ির দিকে চলে যায়। বাড়ি গিয়ে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে শ্রেয়সীর ঘরে যায় ওর সাথে কিছু কথা বলতে। এই শ্রেয়সী তখন কিছু ওর ব্যবসার কাজ করছে। আরে ওই কি? পঞ্চমী তো আজ। জানি আমি, চোখ আর মাথা দুটোই আছে আমার। তো ঘুরতে যাবি তাহলে আজ? না। কেন? কাজ করছি, দেখছিস তো। ভাই, পুজোতে আবার কিসের কাজ? ভাই, আমি না দেশের বাইরে কাজ করি। ওখানে দুর্গাপুজো, পয়লা বৈশাখ, 12 মাসে 13 পার্বণ হয় না। ওরা ছুটি বলতে ক্রিসমাস চেনে শুধু। কাল বেরোবি তাহলে? সকালে জানাচ্ছি। আচ্ছা। আজ তুই একা ঘুরে আয় যা। না, কালই একেবারে যাব। কেন? নন্দিনী?
ওকে নিয়ে যা আজ। ওর সাথে তো কোনো প্ল্যানিং হয়নি। তো যা না গর্ধপ, ওকে নিয়ে প্ল্যান বানা। দেখি। এই বলে অর্ণব শ্রেয়সীর ঘর থেকে বেরিয়ে যায় আর নিজের ঘরে চলে যায়। ঘরে এসে অর্ণব নন্দিনীকে মেসেজ করে, কি করছিস? প্রায় 30 মিনিট পর রিপ্লাই আসে, মা বাবার সাথে বেরিয়েছি, ঠাকুর দেখছি। ও তা যা তাহলে, সাবধানে। তুই বেরোসনি? না, কাল বেরোবো আমি আর শ্রেয়সী। ও তুই আসবি আমাদের সাথে কাল? না রে, সরি, কাল মামার ছেলে আসছে, ওদের সাথে বেরোবো বলেছি। তোরা মজা করিস। হ্যাঁ আচ্ছা আচ্ছা। অষ্টমীতে বেরোবি? তুই ওই পাঞ্জাবিটা পরিস আর আমি ওই শাড়িটা পরবো, মজা হবে। একদম একদম। আচ্ছা টাটা, পরে কথা বলছি। আচ্ছা। অর্ণব পঞ্চমীটা শুয়ে বসেই কাটিয়ে দেয়। ষষ্ঠীর দিন সকালে অর্ণব শ্রেয়সীকে ডাকতে যায়। কিরে, বেরোবি তো? হ্যাঁ রে। আচ্ছা, আমি স্নানটা করে আসি, তারপর তাড়াতাড়ি বেরিয়ে পড়বো, বেশি দেরি করলে ভিড় হয়ে যাবে। আচ্ছা। এই বলে অর্ণব স্নান করতে চলে যায়। বেরিয়ে এসে জামা কাপড় পরতে শুরু করে দেয়। ভাই, দুপুর 3টে বাজে সবে। তোর ওই লম্বা লাইনে দাঁড়ানোর অনেক ইচ্ছা, তাই না? এখন না গিয়ে লাইনে দাঁড়ালে ঠাকুরের মুখ দর্শন করা যাবে না। ভিড় না দেখলে পুজোর এর কি মজা, তার সাথে প্যাচ প্যাচে ঘামের গন্ধ, আহা কি দারুণ। ভাগ। শ্রেয়সী এরপর জামা কাপড় পরতে চলে যায়। প্রায় 1 ঘন্টা পর অর্ণব শ্রেয়সীকে ডাকতে যায়। হলো রে তোর? 5 মিনিট। হ্যাঁ ভাই, গত 1 ঘন্টা ধরে তোর 5 মিনিটই শেষ হচ্ছে না। আরে দাঁড়া না। প্রায় 30 মিনিট পর গিয়ে শ্রেয়সী ঘর থেকে বেরোয়। চল এবার। আমি ভাবলাম ঘরে মূর্তি বানিয়ে ঠাকুর দেখছিস তুই। ভাট বকিস না, চল এবার। হ্যাঁ সেই, আজ একটা ঠাকুর ঠিক করে দেখতে পারলেও অনেক। জয় মা। শ্রেয়সী আর অর্ণব অনেক ঝামেলার পর সন্ধ্যার দিকে বাড়ির থেকে বেরোয়। যেতে না যেতেই জ্যামে আটকে পড়ে ওরা দুজন। ধের, বলেছিলাম আগেই। কতক্ষণ লাগে এখান থেকে প্যান্ডেল? ওই মিনিট 15 মতন। চল। এই বলে শ্রেয়সী অটো থেকে নেমে পড়ে। ওই কোথায় যাচ্ছিস? হাঁটা শুরু কর, নয়তো আজ আর ঠাকুর দেখা লাগবে না। ভাই বলেছিলাম ভাই, একটু আগে বেরোলে এরকমটা হতো না। মুখ না চালিয়ে পা চালা, বেশি কাজে দেবে। শ্রেয়সীর হাঁটা শুরু করা দেখে ওর পেছন পেছন অর্ণবও চলতে থাকে। তুই ফুকিস টুকিস নাকি ভাই? কেন রে? নাকি ফুসফুসে কোনো সমস্যা আছে? আরে কেন, সেটা বলবি তো। না, হাঁটতে এত সময় নিচ্ছিস তাই আর কি। অসভ্য। প্রায় 20 মিনিট মতন হাঁটার পর ওরা দুজনে প্যান্ডেলে গিয়ে পৌঁছায়। ও বাবা, ও মা, আজ প্যান্ডেলের বাঁশ দেখতে পাবো কিনা তাই নিয়ে সন্দেহে ছিলাম। তোমার অশেষ কৃপা মা, তোমার অশেষ কৃপা। অটোতে আসলে এটুকু হতো না, তাই ভগবানকে ধন্যবাদ না দিয়ে আমার পা ধর, কৃপা করে 2-3টে ফুচকাও খাওয়াতে পারি। হ্যাঁ যা যা, অত বাজে দিনও আসেনি আমার। আসেনি? তবে আসতে সময় লাগবে না। দেখা যাক। রাস্তায় পাগল হয়ে না ঘুরতে হয় তোকে। একটা থাপ্পড় দেবো না টেনে? দিয়ে দেখা। তুই বাড়ি চল, শুধু চল বাড়ি। ভাই, বাড়ি গেলে তো আরই পারবি না, দিলে এক্ষুনি দে। মুখটা বন্ধ করে হাঁটতো এখন। দুজনেই প্যান্ডেলের মধ্যে চলে যায়। প্যাচ প্যাচে গরম আর লোকের ক্যাচাকেচিতে দুজনেরই যেন একদম মাথা ঝালাফালা হয়ে গেছিল। ওরে, এরকম গরম তো কোনোদিন পড়ে না। আজকে একটু বেরোবো ভাবলাম, আর আজকেই দেখ। উফ। তার উপর দিয়ে ভলেন্টিয়ারের ছ্যাঁচড়ানি, বলে ফটো তুলবেন না। আরে ভাই, নিজেই মায়ের দর্শন করতে পারলাম না আর নাকি ফটো। হুস। ভাই একটা কথা বলবো? আমিও একটা কথা বলবো। বাড়ি যাবি? আর হচ্ছে না ভাই, চল বাড়ি। বেঁচে থাকলে পরে দেখা যাবে, এখন বাড়ি যাই, কারণ এখানে আর 5 মিনিট থাকলে হার্ট অ্যাটাকে মরছি আমি। ভাই আমি ক্যাব বুক করলাম তাহলে। কর জলদি। দুজনেই ক্লান্ত হয়ে ঘামে মাখামাখি হয়ে বাড়ি ফিরে আসে। ষষ্ঠীর দিনটা বাড়িতে বসেই কাটাতে হয় অর্ণবকে, কারণ ওর আর কোনো প্ল্যান ছিল না। শ্রেয়সী ব্যস্ত ছিল নিজের কিছু কাজ নিয়ে, আর নন্দিনী নিজের পরিবারের সাথে। বন্ধু বলতে কেউ নেই বললেই চলে অর্ণবের। যেই দুজন ছিল ওরা এখন গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত, তাই অর্ণব ওদের ডিস্টার্ব না করাটাই বেশি ভালো বুঝলো।
সপ্তমীতে অর্ণব বাড়িতেই থাকে, কারণ ওর পিসি বাড়ির লোকজন এসেছিল। সেই দিন বেশিরভাগ সময়টাই ওর পিসির ছেলে মেয়েদের সাথে কাটিয়ে দেয়। অর্ণব যখন খাওয়া দাওয়া শেষ করে নিজের ঘরে আসে, তখন ও দেখে নন্দিনীর একটা মেসেজ এসেছে। কি রে, বললি না তো কোথায় দেখা করবি কাল? আমি কাল ক্লাবের ওখানে অঞ্জলি দেবো, তারপর দেখা করার প্ল্যানটা করতে হবে। তুই অঞ্জলি দিস? হ্যাঁ, কেন? তাহলে তোদের ক্লাবের ওখানে দেখা করলেই তো হয়। এই বাহানায় আমারও না হয় অঞ্জলি দেওয়া হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। অ্যাড্রেস আর সময়টা বল। অর্ণব নন্দিনীকে সব বলে দেয় পরপর, অ্যাড্রেস, সময়, পুজোতে কী কী লাগবে, যেমন 5 ফল 5 মিষ্টি ইত্যাদি। বুঝলাম। তাহলে ঘুমান এখন, কারণ কাল সকাল 10টায় উঠলে হবে না। ভারী চাপের বিষয়। হ্যাঁ, একটু তো চাপ খেতেই হয় জীবনে, তাই না? হ্যাঁ, সেই। গুড নাইট তাহলে। গুড নাইট। পরের দিন সকালে অর্ণবের ঢাকের আওয়াজে ঘুম ভাঙে। উঠেই সোজা বাথরুমে ঢুকে যায় স্নান করার জন্য। স্নান করে এসেই সেই লাল পাঞ্জাবি পরে, তারপর সোজা ক্লাবের পুজোর মণ্ডপে চলে যায়। আর যাওয়ার আগে নন্দিনীকে একটা মেসেজ করে দেয়, আমি পুজোর মণ্ডপেই থাকবো, এসেই আমাকে কল করিস, আমি নিতে চলে যাব তোকে মণ্ডপের সামনে, ঠিক আছে? চারিদিকে ধুনুচির ধোয়ার গন্ধ আর হালকা ঢাকের শব্দ। অর্ণব এক মুহূর্তের জন্য মনে হলো ওই দৃশ্য আগেও কোথায় যেন দেখেছে, কিন্তু কোথায় দেখেছে ঠিক মনে করতে পারছে না। এরই মধ্যে অর্ণব দেখতে পায় এক নারী মূর্তি ওর দিকেই হেঁটে আসছে। ধুনুচির ধোঁয়া ভেদ করতেই অর্ণব দেখতে পায় নন্দিনী। নন্দিনীর পরনে সেই লাল শাড়ি, গলায় হালকা কিন্তু অতি আকর্ষিত একটা সোনার হার, ঢেউ খেলানো লালচে ছাড়া চুল, আর হাতে এবং পায়ে আলতা। ওর এক হাতে পুজোর ডালা। কল করলাম কতবার, তুললি না কেন? কই, আমার ফোন তো বাজেইনি। ঠিক করে দেখ একবার। অর্ণব ফোনটা খুলে দেখে ওর ফোন ডিএনডি মোডে আছে। আরে সরি রে, আসলে কাল রাত্রে ঘুমোতে যাওয়ার আগে ডিএনডি করেছিলাম, সকালে মনেই ছিল না অফ করতে। আরে ঠিক আছে, চল গিয়ে বসি ওখানে, পুজোর সময় হয়ে গেছে। ওরা দুজনেই পুজো দেওয়ার জন্য ঠাকুর মশাইয়ের কাছে গিয়ে বসে। নন্দিনী আস্তে করে অর্ণবের কানে বলে, তোকে আগের দিনের থেকেও বেশি ভালো লাগছে আজ পাঞ্জাবিতে। আপনাকেও শাড়িতে বেশ সুন্দরই লাগছে। দুজনে একটু মৃদু হাসে এই কথায়। তোকে কিছু বলার আছে। হ্যাঁ বল, কি? পুজোটা শেষ হোক বলছি। আচ্ছা আচ্ছা। দুজনেই পুজোতে মন দেয়। এবার অঞ্জলি দেওয়া শেষ হলেই ওরা বাইরে গিয়ে দাঁড়ায়। এই কি বলবি বলছিলি তখন? হ্যাঁ, কি? ব্যাঙ্গালোরে যাচ্ছি আমি। কেন? না মানে কবে? এই তো বললি পার্ক স্ট্রিটের ক্রিসমাস দেখে তারপরেই যাবি। আরে হ্যাঁ, মানে ওই 1 সপ্তাহের জন্য। 1 সপ্তাহ? কিছু এমার্জেন্সি কাজ পড়ে গেছে অফিসে, ক্রিসমাসের আগেই চলে আসবো। ঠিক আছে, যা আর কি। নন্দিনী বুঝতে পারে অর্ণবের মন খারাপ হয়েছে। ওরও মন খারাপ লাগছিল অর্ণবের জন্য, কিন্তু নন্দিনীরও কিছু করার ছিল না। কাজের কাছে মাথা নোয়াতেই হয় শেষে। কবে যাচ্ছিস? পরশু বিকেলের টিকিট। আমি যাব ছাড়তে? না রে, মা থাকবে, দেখলে প্রবলেম হতে পারে। অর্ণবের মনটা আরও খারাপ হয়ে যায়, আর নন্দিনীও সেই জিনিসটা বুঝতে পারে। তাই ওর মনটা একটু ভালো করার জন্য নন্দিনী বলে, কিন্তু ফেরত আসার দিন আমাকে নিতে যেতে পারিস, মা বাবা কেউই থাকবে না সেদিন। ঠিক আছে। নন্দিনী নিজের হাতঘড়ির দিকে তাকিয়ে বলে, 1টা বেজে গেছে দেখ, আমি আসলাম তাহলে, বুঝলি? তার উপর দিয়ে শাড়িটাও অস্বস্তি হচ্ছে এখন গরমে। অর্ণব নিজের পুরো দিন মাটি করে বাড়ি ফিরে আসে। দুপুরে ভাতও খায়নি সারাদিনের উপোস করার পর। সোজা গিয়ে টান টান হয়ে বিছানায় শুয়ে পড়ে। ওর খুব অস্থির লাগছিল, তাই ভাবলো শ্রেয়সীর সাথে গিয়ে একটু কথা বলবে। তাই অর্ণব শ্রেয়সীর ঘরে যায়। কিরে, কি করিস? চোখ যখন দিয়েছে ভগবান, তার একটু সৎ ব্যবহারও শেখ। গোছাচ্ছিস কেন এগুলো? কোথায় যাচ্ছিস? আবার ওগো বিদেশিনী হতে। মানে? ফিরতে হবে রে বিদেশে।
কাজের ডাক এসেছে। এই তো কদিন আগে আসলি, বললি তো থাকবি কিছুদিন। হ্যাঁ, ভেবেছিলাম এখানে বসে একটা ল্যাপটপ আর একটা ফোন দিয়ে আমি সামাল দিতে পারবো, কিন্তু প্রত্যেকবারের মতন আমার প্ল্যান কাজ করেনি। অর্ণবের কোনো কথাই যেন আর কানেই ঢুকছে না। স্বাভাবিক, না ঢোকারই কথা। ওর জীবনের দুটো গুরুত্বপূর্ণ ব্যক্তি একই সাথে ওর থেকে দূরে চলে যাচ্ছে। তো কবে ফিরবি? 1 বছর, বেশিও হতে পারে, কিন্তু কম না। 1 বছর? যাচ্ছিস কবে? পরশু বিকেলের ফ্লাইট। হায় রে ভগবান, আমি বাঁচবো কি নিয়ে? এই বলে অর্ণব বিছানায় শুয়ে পড়ে। কি হয়েছে? নন্দিনী পরশু বিকেলের ফ্লাইটে ব্যাঙ্গালোর যাচ্ছে। বাহ, দারুণ খবর। ও কবে ফিরছে? 1 সপ্তাহ। তাহলে তো ভালোই, কোনো মতে 1 সপ্তাহ বেঁচে থাকতে হবে তোকে। গুড লাক। তুলে নাও ভগবান, তোর মনস্কামনা পূর্ণ হোক। অর্ণব শ্রেয়সীর ঘরেই চুপ করে শুয়ে থাকে, ফ্যানের দিকে তাকিয়ে। ও কি করবে বুঝতে পারছিল না, কারণ যতই হোক ওর জীবনের দুটো বিশেষ ব্যক্তি ওর থেকে দূরে চলে যাচ্ছিল। একজন 1 সপ্তাহের জন্য, আর একজন 1 বছর, হয়তো তার বেশিও হতে পারে, কে জানে। অর্ণব একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের ঘরে ঘুমোতে যায়। হে ভগবান, এই খালি খালি দিনগুলো যেন তাড়াতাড়ি কেটে যায়। দেখতে দেখতে শ্রেয়সীর যাওয়ার দিন চলে আসে। শ্রেয়সী বাড়ির সবাইকে বেরোনোর আগে একবার প্রণাম করে নেয়। ওরও মন সেরকম ভালো ছিল না, কারণ এসে বেশি দিন থাকতে পারেনি শ্রেয়সী, আর এবার গেলে কবে আর ফিরবে তার কোনো ঠিক নেই। আসলাম, সাবধানে থেকো তোমরা। চল গাড়িতে ওঠ। হ্যাঁ চল। অর্ণব আর শ্রেয়সী বাড়ির থেকে রওনা দেয়। কি হলো এত চুপচাপ? ভাবলাম আরও কিছুদিন থাকবো, কিন্তু সেটা আর হলো কোথায়। আরে কি আছে, পরের বার আসলে আরো মজা করব আমরা। সেই দুজনেই চুপ হয়ে যায়। এরপর অর্ণব যতই মনে মনে শ্রেয়সীকে সান্ত্বনা দিক, ভেতরে ভেতরে ওর নিজেরও কষ্ট হচ্ছিল। বাকি পুরো রাস্তায় ওরা দুজনেই প্রায় কোনো কথা বলে না। অর্ণব শ্রেয়সীকে ডিস্টার্ব করে না, কারণ ও বুঝতে পারছিল যে শ্রেয়সীরও মন ভালো নেই। এয়ারপোর্টে পৌঁছানোর পর অর্ণব লাগেজ নামায় আর শ্রেয়সীকে দেয়। তো এই নে তোর সব সংসার। অর্ণব একটু এদিক ওদিক তাকায়। কাউকে খুঁজছিস? নন্দিনী বলেছিল ওর বিকেলের ফ্লাইট, তাই যদি দেখা পেতাম। আশায় মরে চাষা। চুপচাপ ভেতরে গিয়ে চেকিং করা তুই, টাইম হয়ে গেছে এমনিতেই। হ্যাঁ আসলাম রে, ভালো থাকিস তোরা, সাবধানে থাকিস, বেশি মন খারাপ করিস না। নন্দিনী তো কদিন পরেই চলে আসবে। সে নন্দিনী হোক আর যেই হোক, তোর শূন্যতা পূরণ করতে পারবে না ভাই। হ্যাঁ, আর তেল মারা লাগবে না। টাটা, ভালো থাকিস। সাবধানে যাস। অর্ণব এয়ারপোর্ট থেকে বেরিয়ে এসে গাড়িতে গিয়ে বসে, তারপর সোজা বাড়ির রাস্তা ধরে। সেদিন বাড়িতে গিয়েও সেরকম খাওয়া দাওয়ার করে না অর্ণব। মন খারাপ থাকলে কারি বা খেতে মন চায়, তার উপর থেকে আবার নন্দিনীর কোনো মেসেজ বা কল আসেনি। অর্ণবের যেন কাটা ঘায়ে নুনের ছিটা পড়েছে। ঘুমিয়েই পড়ি, জেগে আর কি লাভ হবে। অর্ণব ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে উঠে দেখে নন্দিনীর মিসড কল আর একটা মেসেজ পড়ে রয়েছে। আমি পৌঁছে গেছি। অর্ণব মেসেজ দেখেই কল ব্যাক করে নন্দিনীকে। হ্যালো, বলে ফেলুন। কেমন আছিস? সেটাই বুঝতে পারছি না রে। কেন, কি হয়েছে? ফাঁকা ফাঁকা লাগছে কেমন। আমারও রে। জানিস শ্রেয়সী আবার ইংল্যান্ড ফিরে গেছে কাজের জন্য। ও, মন খারাপ এই জন্য ছেলের? বলতে পারিস। বাইরে যা, বন্ধুদের সাথে একটু আড্ডা মার, দেখবি ভালো লাগবে। আরে বন্ধু থাকলে তো আড্ডা মারবো। কেন, তোর কোনো বন্ধু নেই বুঝি? নেই বলাটা ভুল হবে বুঝলি। তাহলে? যেই দুটো আছে ওরা এখন নিজের প্রেয়সী নিয়ে ব্যস্ত।
হয় হয়, নতুন প্রেমে পড়লে একটু হয়। তোর হলে তুইও বুঝবি। আমার আর বোঝার দরকার নেই, এই ক্যাবলাকান্তকে কেই বা পাত্তা দেবে। আছে আছে, কিছু মেয়েদের এই ক্যাবলাকান্তদের উপরই দুর্বলতা কাজ করে। আমাকেও খুঁজে দে তাহলে এরকম একটা মেয়ে। মেয়ে পাচার করি না আমি, সরি। কিছু ক্যাবলাকান্তরা এতটাই ক্যাবলা হয় যে সামনে মেয়ে হাত বাড়িয়ে দাঁড়িয়ে থাকে ওদের অ্যাডপ্ট করার জন্য, কিন্তু ক্যাবলাগুলো বুঝতেই পারে না। মানে? বুঝবি আস্তে আস্তে, ক্যাবলা একটা। কি বললি? না কিছু না, রাখলাম এখন, কাজ আছে, একটু পরে কথা হবে। আচ্ছা, টাটা। নন্দিনী ফোন রেখে দেয় আর অর্ণব আবার শূন্যতা অনুভব করতে শুরু করে। ও একবার ভাবে যে শ্রেয়সীকে কল করবে, কিন্তু ও হয়তো এখনও ঘুমোচ্ছে, কারণ ইন্ডিয়া আর ইংল্যান্ডের টাইমের অনেক তফাৎ। অর্ণবের মনে পড়ে ও এখনও দাঁত মাজেনি, তাই তাড়াহুড়োতে গিয়ে দাঁত মাজে, তারপর নিচে যায় সকালের খাবারের জন্য। ওমা, কি বানিয়েছো? রুটি আর সবজি রান্নাঘরের স্ল্যাবের উপর রাখা, দেখ। আচ্ছা। অর্ণব গিয়ে খাবারটা টেবিলে নিয়ে আসে। খাওয়া দাওয়া শেষ করে ও নিজের ঘরে চলে যায়। আবার ঘরে গিয়ে অর্ণব নিজের অফিসের কিছু কাজ করে। দুদিন পর থেকেই জয়েনিং আবার। হ্যাঁ, তাও ভালো, কাজটা পরশু থেকে শুরু হচ্ছে, নয়তো যে কি করে দিন কাটতো ভগবানই জানে। অর্ণব কাজ করতেই থাকে, তখনই অর্ণবের নন্দিনীর কথাগুলো মনে পড়ে। ওয়েট আ মিনিট, নন্দিনী তখন কি বলল? কিছু ক্যাবলাকান্তরা এতটাই ক্যাবলা হয়েছে সামনে মেয়ে হাত বাড়িয়ে দাঁড়িয়ে থাকে ওদের অ্যাডপ্ট করার জন্য, কিন্তু ক্যাবলাগুলো বুঝতেই পারে না। আর তারপরে ও আমায় ক্যাবলা বলল, তার মানে কি ও আমায় হিন্ট? শ্রেয়সীকে একবার কল করে জিজ্ঞাসা করব। না না, ঘুমাচ্ছে বোধহয়। অর্ণব এসব ভাবছিল, তখনই শ্রেয়সী অর্ণবকে কল করে। হ্যালো, হ্যাঁ বল। মাকে কল করেছিলাম, পেলাম না, বলে দিস একটু যে আমি ঠিক মতন পৌঁছে গেছি। আচ্ছা আচ্ছা, রাখলাম তাহলে, ব্যস্ত আছি বুঝলি, পরে কথা বলছি। এক মিনিট দাঁড়া। কি জানিস নন্দিনী কি বলেছে? না বললে কি করে জানবো বল। শোন তাহলে। অর্ণব পুরো কথাগুলো শ্রেয়সীকে বলে। এখন আমার প্রশ্ন হচ্ছে, নন্দিনী কি আমায় হিন্ট দিল? সেটা আমি জানি না, হ্যাঁ বা না দুটোই হতে পারে, কিন্তু আমি এটুকু বলতে পারি যে এরকম ভাবে চুপচাপ বসে না থেকে এবার বলে দে, হলে হবে না হলে না হবে, চেপে থাকলে তুই নিজেই কষ্ট পাবি, বুঝলি? দেখ ভাই, ঠিকই বলছিস, ও যেদিন ফিরবে সেদিন ওকে সব বলে দেবো। ওর ইচ্ছে ও হ্যাঁ বলে নাকি না, আমি কোনো প্রেশার দেবো না। আমি জাস্ট ওর সামনে গিয়ে কনফেস করবো যে আমি কি ফিল করি। ছেলে বড় হয়েছে দেখছি। সেই। আচ্ছা, রেস্ট নে তুই, রাখলাম তাহলে। হ্যাঁ। শ্রেয়সী ফোন রেখে দেয়। তারপর অর্ণব নিজের অফিসের কাজে লেগে যায়। আবার কাজ করতে করতে কখন যে ওর চোখ লেগে যায় বুঝতে পারেনি অর্ণব। ঘুম থেকে উঠে দেখে বিকেল 5টা বাজে। অর্ণব স্নান করে এসে নিচে যায় ভাত খেতে। খাওয়া দাওয়া শেষ করে উপরে আসে, এসে নিজের টেবিলটা পরিষ্কার করতে শুরু করে। আর তখনই ওর ফোনে কল আসে। নন্দিনী। অর্ণব কলটা তোলে। ভুলে গেছিস মনে হচ্ছে। কেন বলতো? কল নেই, মেসেজ নেই। আরে না, ঘুমিয়ে পড়েছিলাম একটু, জাস্ট উঠলাম, স্নানটাও সবে করলাম। শুধরে যা, সময় আছে এখনো। আমার মা আমাকে শুধরাতে পারলো না, আর আমি নাকি নিজে নিজেকে শুধরাবো। তারপর দিন কাটছে নাকি সারাদিন ল্যাদ খাচ্ছিস? ওই একটু অফিসের কাজ করি আর ল্যাদ খাই, কোনো মতে কালকের দিনটা কাটলে হয়, তারপর একটু শান্তি। কেন, কালকের পর কি? অফিস শুরু হচ্ছে আমার। বাহ, একটু ল্যাদ কম খাবি তাহলে। না, ল্যাদ খাওয়া কমছে না আমার। সেই কবে ফিরছিস যেন তুই? পরের শনিবার। তাহলে আমি নিতে যাব তোকে। আসবি? আরে তুই আমাকে ডাকলে এখন ব্যাঙ্গালোর চলে যেতে পারি, এয়ারপোর্ট আর কি জিনিস। অনেক বাজে ফ্লার্ট। মেয়ে কেন, ছেলেও পড়বে না এইভাবে তোর দ্বারা। হ্যাঁ হ্যাঁ, আর কিছু না। এখন কি করবি? কিছু কাজ আছে অফিসের, ওগুলোই করতে হবে। কর তাহলে। রাত্রে কি আর কথা হবে? হয়তো না, আজ
চাপ আছে, কাল সকালে হবে হয়তো। আর আচ্ছা, গুড নাইট তাহলে। বেশি রাত জাগিস না, সাবধানে থাকিস। হ্যাঁ, গুড নাইট। অর্ণব আর নন্দিনী ফোন রেখে দেয়। অর্ণব নিজের অফিসের কিছু কাজ ছেড়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। অর্ণব পরের দিন সকালে তাড়াতাড়ি করে ওঠে, কারণ ওর কিছু কেনাকাটা ছিল। নতুন অফিস, তাই একটা নতুন টাই আর শার্ট কিনবে ভেবেছিল। নীলটা ভালো না গ্রেটা? নন্দিনীকে জিজ্ঞাসা করবো। হ্যাঁ, কোনটা বেশি ভালো লাগছে দেখ তো। গ্রে নে, ভালো লাগবে তোকে। আচ্ছা, আর টাই কোনটা নেব? ব্ল্যাক প্রিন্টের নে। আচ্ছা আচ্ছা। অর্ণব কেনাকাটা শেষ করে বাড়িতে গিয়ে পৌঁছায়। বাড়িতে পৌঁছে দেখে নন্দিনী ওকে মেসেজ করেছে। ফুল ড্রেসটা পরে ছবি দিস, দেখবো কেমন লাগছে। অর্ণব পুরো শার্ট, প্যান্ট আর টাই পরে নন্দিনীকে ফটো পাঠায়। দারুণ রে। ধন্যবাদ ধন্যবাদ। আমি এখন অফিসে, বাড়ি গিয়ে কথা বলি। অর্ণব নতুন জামা কাপড় ছেড়ে অফিসের জন্য ব্যাগ গুছাতে লাগলো। কালকে প্রথম দিন, একদম জাঁকজমক দিয়ে থাকতে হবে। গোছগাছ করতে গিয়ে দিন থেকে রাত হয়ে যায় অর্ণবের। রাত্রের দিকে নন্দিনীর মেসেজ আসে অর্ণবের কাছে। গুড লাক নতুন একটা দিনের জন্য অফিসে। গুড নাইট। ধন্যবাদ ধন্যবাদ। গুড নাইট। অর্ণব পরের দিন সকালে স্নান করে বাড়ির সকলকে প্রণাম করে অফিসে যায়। গিয়ে সব কিছুই ঠিক মতন হয়। অফিসের ম্যানেজারটাও ভালো, 2-3টে বন্ধুও হয়ে যায় সেদিন গিয়েই অর্ণবের। প্রথম দিন ছিল, তাই অর্ণবের বেশি বিরক্তি লাগেনি। কাজবাজ সেরে অর্ণব 6টার মধ্যেই বাড়ি ফিরে আসে। এসে ফ্রেশ হয়ে ঘুমোতে চলে যায়। প্রায় রাত 9টার দিকে অর্ণবের ফোনের আওয়াজে ঘুম ভাঙে। হ্যালো। ঘুমোচ্ছিস এখন? আরে অফিস থেকে এসে খুব ক্লান্ত লাগছিল, তাই একটু ঘুমিয়ে পড়েছিলাম। ও, তাহলে ঘুমো এখন, কাল সকালে বলবো খানে। আরে না, বল কি হয়েছে? আমি পরের সপ্তাহতে ফিরতে পারবো না। কেন? কাজের চাপ হয়ে গেছে রে একটু, আর ক্রিসমাস আর নিউ ইয়ারে ছুটি পাবো 1 সপ্তাহর। প্লিজ ক্রিসমাসটা মিস করিস না। না না, ক্রিসমাস মিস হবে না। পার্ক স্ট্রিটের ক্রিসমাস তো দেখেই ছাড়বো এবার। হ্যাঁ একদম। আচ্ছা ঘুমা এবার তাহলে। আচ্ছা, গুড নাইট। অর্ণব রাত্রে কিছু না খেয়েই ঘুমিয়ে পড়ে। এতদিন পর অফিসে গিয়ে খুব ক্লান্ত লাগছিল। পরের দিন সকালে উঠে আবার অফিস যায় অর্ণব, তারপর বাড়ি ফেরে। এইভাবেই দিন কেটে যাচ্ছিল অর্ণবের। মাঝে মধ্যে নন্দিনীর সাথে একটু কথা হয়। একদিন অর্ণব অফিসের ব্রেকের সময় ফেসবুক দেখছিল, তখনই দেখে নন্দিনী স্টোরি দিয়েছে, একটা ছেলের সঙ্গে ছবি। এটা কে জিজ্ঞেস করব? না না থাক, কি ভাববে আবার। অনেক কিছু ভাবার পর অর্ণব নন্দিনীকে জিজ্ঞাসা করেই ফেলে টেক্সটে। এটা কে? নতুন বন্ধু নাকি বয়ফ্রেন্ড? অর্ণবের কণ্ঠস্বরে একটু ঈর্ষা ছিল, যেটা নন্দিনীও বুঝতে পারে। বয়ফ্রেন্ড কেন হতে যাবে, কলিগ একটা শুধু। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করব, কিছু মনে করবি না তো? বল। তুই কি কাউকে ডেট করছিস ব্যাঙ্গালোরে গিয়ে? না না, কেন? না, এমনি জিজ্ঞেস করলাম। অর্ণব কথাটা ধামাচাপা দেওয়ার জন্য বলে, আসলে অনেকদিন একটা বিয়ে খাওয়া হয় না তো, তাই। তুই নিজে বিয়ে করে নিজেই খা। সে তো খাবই, বাট আগে তোর বিয়েটা খেয়ে নি। এসব বাদ দে, একসাথে খাওয়া যাবে খানে বিয়ে। মানে? কারোর একটা বিয়েতে নিমন্ত্রণ ছাড়াই ঢুকে যাব। ওটাই বাকি। পরে কথা বলছি, ডাক পড়েছে আমার কেবিন থেকে। আচ্ছা যা, টাটা। অর্ণব এবার বুঝতে পারে ও এই বন্ধুটিকে শুধু বন্ধু হিসেবে নয়, বরং বন্ধুর থেকেও বেশি চায়। অর্ণব অপেক্ষায় থাকতে লাগলো যে নন্দিনী কবে ফিরবে আর কবে সব ওকে বলবে। দিনের পর দিন অর্ণবের অফিস থেকে বাড়ি, বাড়ি থেকে অফিস করতেই চলে যায়। আর এই সব তালবাহানার মধ্যেই অনেক অপেক্ষার পর ডিসেম্বর চলে আসে। কলকাতা শহর শীতের চাদর গায়ে নিয়েছে। বিকেলে এখন ছেলে মেয়েগুলো ক্রিকেটের জায়গায় র্যাকেট আর ভলিবল খেলে।
সন্ধেবেলায় চায়ের আড্ডাগুলো যেন একটু বেশিই জমে উঠেছে আজকাল। হালকা কুয়াশা আর হনুমান টুপির মধ্যে লোক চেনা একটু দুষ্করই হয়ে দাঁড়িয়েছে, কিন্তু ব্যাপারটা একটুও মন্দ নয়। এদিকে অর্ণবের দিন গোনা প্রায় শেষের পথে। নন্দিনী আর দুদিনের মধ্যেই ডিসেম্বরে কলকাতায় পা রাখতে চলেছে। গোছানো হয়ে গেছে? কি বা গোছাবো, আর 10-15 দিনের জন্য ব্যাগ ভারী করে লাভ নেই। আরে বাবা, যেইটুকু দরকার সেটুকু তো নিবি। হ্যাঁ, দরকারি জিনিস নেওয়া হয়ে গেছে সব। বেশ। কাল কখন এয়ারপোর্টে আসছিস তাহলে? ঠিক বিকেল 4টের সময়। লেট করবি না একদম। আচ্ছা ম্যাডাম। অর্ণব ঠিক করে বিকেল 4টের সময় নন্দিনীকে এয়ারপোর্টে নিতে চলে যাবে। কোথায় তুই? এই দেখ, চায়ের দোকানে। আমি হাত উঠিয়েছি, দেখ। হ্যাঁ, দেখতে পেয়েছি। দাঁড়া, ওখানে আসছি আমি। অর্ণব ফোনে কথা বলতে বলতে এদিক ওদিক না তাকিয়ে রাস্তার মাঝখান দিয়ে হাঁটতে শুরু করে। অর্ণব! তখনই ওর সামনে একটা গাড়ির জোরে ব্রেক কষে। 2 মিনিটের জন্য অর্ণবের মনে হয়েছিল ও ওখানেই শেষ, কিন্তু ভগবানের অশেষ কৃপায় তখনও অর্ণব সুস্থ। দেখে হাঁটতে পারিস না? এক্ষুনি কিছু হয়ে গেলে? তোর এই ঠিক করে না দেখে হাঁটার স্বভাব কবে যাবে বলতো? অর্ণব কিছুই বলে না। ও নিজের ভুল বুঝতে পারছিল, কিন্তু তার চেয়েও বড় বিষয় হচ্ছে ও এইরকম একটা কাণ্ডের পর কথা বলার পরিস্থিতিতে ছিল না। চল বাড়ি চল। হ্যাঁ চল। অর্ণব আর নন্দিনী গাড়িতে গিয়ে বসে। তো কেমন আছিস? জ্যান্ত। বেশ। তুই কেমন আছিস? যেরকম রেখে গিয়েছিলিস সেরকমই। ভালো ভালো। অর্ণব ক্যাবের ড্রাইভারকে ডাক দিয়েই বলে, দাদা, গাড়িটা একটু ওই ফাঁকা পার্কের কাছে দাঁড় করাবেন? কেন, কি হয়েছে? চিন্তাই করব তোর জিনিস। সমস্যা হচ্ছে? তোর ভাবসাব দেখে তাই মনে হচ্ছে। একটু কথা আছে রে। কি কথা? ওই বেঞ্চে বসে কথা বলি। আচ্ছা। অর্ণব আর নন্দিনী ওই ফাঁকা পার্কের বেঞ্চে গিয়ে বসে। দেখ, আমি জানি না তুই কিভাবে রিয়াক্ট করবি, বাট প্লিজ জাস্ট থাপ্পড় না মারার চেষ্টা করিস। কি রে, কি বলবি বল? দেখ নন্দিনী, আমি খুবই সাধারণ একটা ছেলে। খুব আহামরি চাকরিও করি না, আর বাবার পয়সায় ফুর্তি করার ইচ্ছে আমার কোনো দিনই ছিল না। তুই তোর বায়োগ্রাফি দেওয়া বন্ধ করে কি বলতে চাস সেটা বলবি? হ্যাঁ 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 তো বল। যেদিন প্রথম দেখেছিলাম প্লেনে, সেদিন আমার তোর প্রতি অতটা নজর যায়নি বা কিছুই ফিল হয়নি। হ্যাঁ, হয়তো বন্ধুত্ব করতে চেয়েছিলাম, কিন্তু তার চাইতে বেশি কিছু চাইনি। নন্দিনী এবার একটু আঁচ করতে পারে যে অর্ণব এরপর কি বলতে চলেছে, কিন্তু তোর সাথে দেখা হওয়ার পর আমি একটা জিনিস ফিল করেছি যে আমার তোর প্রতি একটা টান আছে। ভালোবাসা বলাটা ভুল হবে, কারণ ভালোবাসা এত সস্তা নয়। তারপর তোর সাথে যেই দিন প্রিন্সেপ ঘাটে আচমকা দেখা হলো, সেদিন আমি বাড়ি এসে বুঝতে পারি যে আমি তোর প্রতি আরও দুর্বল হয়ে পড়েছি। তুই যে এই কদিন আমার থেকে দূরে ছিলি, বিশ্বাস কর শ্বাস আটকে আসার মতো লাগতো আমার। ভাগ্য ভালো অফিসটা শুরু হয়ে গেছিল, নয়তো আমি কি করতাম ভগবানই জানে। কিন্তু যেদিন তুই ফেসবুকে ওই তোর কলিগটার সাথে ছবি দিলি, সেদিনই বুঝে গেছিলাম যে আমার পক্ষে তোকে অন্য কারোর সাথে দেখা একটু দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। আমি জানি না নন্দিনী, এটা কি ভালোবাসা নাকি মোহ নাকি শুধু একটা আকর্ষণ, কিন্তু বিশ্বাস কর আমি আগে এরকম কোনোদিন ফিল করিনি। আর আমি এটাও জানি না যে তুই আমার জন্য এরকমই ফিল করিস কিনা, তাই আমি তোকে প্রেশার দেব না কোনো। আমি শুধু তোকে আমার সাইডটা জানালাম, বাকি তুই জানিস। কিন্তু আমি এটা জানি যে তোকে আমি
অনেক ভালোবেসে ফেলেছি নন্দিনী, নিজেকে তোর সাথে না চেয়েও জড়িয়ে ফেলেছি আমি। নন্দিনী এটুকু শুনেই অর্ণবকে জড়িয়ে ধরে আর বলে, এইটুকু বলতে তুই এত সময় নিয়ে নিলি অর্ণব? ক্যাবলা একটা। আমি তো ক্যাবলা, জানিস। কিন্তু একটা অগ্নি পরীক্ষা আছে। কি? লং ডিস্টেন্স সামলাতে পারবেন তো স্যার? দুজনের সাথে থাকলে সব ডিস্টেন্স সামলানো যায়, বুঝেছেন ম্যাডাম? দেখা যাক। দেখাই যাক না। এভাবে ঠান্ডায় দাঁড়িয়ে থাকলে তো দুজনেই জমে ভেঙে যাব। হ্যাঁ চল, এমনিও কলকাতার ওয়েদার স্যুট করতে সময় লাগবে তোর। অতদিন থোড়ি থাকবো আমি। চুপ কর তো, এসেই খালি যাই যাই করিস। দেখলি তো, লং ডিস্টেন্স এভাবে চালাবি তুই? ক্ষমা করবেন দেবী আমাকে, আমার ভুল হইয়াছে। চল বাড়ি চল, ক্যাব দাদা দেখবি এবার 100 টাকা বেশি চাইবে। আরে ক্যাব দাদা দাঁড়ালো বলেই তো আজ একটা নতুন গল্প শুরু হলো। এর বিনিময়ে 100 তো খুবই কম। মুখ বন্ধ রেখে হাঁটুন এবার। চল চল চল। অর্ণব আর নন্দিনী গাড়িতে গিয়ে বসলো। দাদা আগে ওকে নামিয়ে দেবেন, তারপর আমার ডেস্টিনেশনে যাবেন, ঠিক আছে? ড্রাইভার কথা মতন নন্দিনীকে আগে নামায়। বাড়ি গিয়ে কল করে দিস, আর এই ঠান্ডায় এদিক ওদিক দাঁড়াবি না একদম, বলে দিলাম। হ্যাঁ রে বাবা, আসলাম তাহলে। হ্যাঁ টাটা। অর্ণব ছোট্ট একটা হাসি দিয়ে বাড়ি ফিরে সেই দিন বাড়ি গিয়েই আগেই নন্দিনীকে কল করে। পৌঁছালাম জাস্ট। হ্যাঁ আমিও এসে চেঞ্জ করলাম সবে। ডিনার হয়ে গেছে? অর্ডার করলাম। বাড়ি ফিরেছিস, একটু বাড়ির খাবার খা এই কয়দিন। আমি নিরামিষ ভোগী না, আর মায়ের শরীর বেশি ভালো নেই, তাই আজকে ভাত ডাল করেছে। মাংস হজম হয়ে যায় আমার, কিন্তু ডাল ভাত বাদ দে। তা আমায় বলতে পারতি, মা দুপুরে চিংড়ি মালাইকারি করেছিল, নিয়ে যেতাম তোর জন্য। বাড়িতে কি বলতাম আমি? ক্যাব দাদা আমাকে ভালোবেসে মালাইকারি দিয়েছে। ওফ, তোর মা বাবা এত স্ট্রিক্ট কেন বলতো? জানি না রে, একদিন তুই এসে জিজ্ঞেস করে যাস কেমন। এক্ষুনি আসছি, দাঁড়া। ঠিক আছে আয়, কিন্তু হ্যাঁ আমি তোর বাড়ি ফেরার গ্যারান্টি দিতে পারছি না। কেন বলতো? আসলেই বুঝতে পারবি। ওদের দুজনের কথা বলতে বলতে নন্দিনীর খাবার চলে আসে, আর নন্দিনীর ফোনে ডেলিভারি ছেলেটা কল করে। এখন কে কল করছে? তুই কি করে বুঝলি? আওয়াজ হলো বিপ করে, তাই জন্য। হ্যাঁ ওই খাবার এসে গেছে। ও যা, খাবার নিয়ে আয় তাহলে, যা। আচ্ছা রাখলাম। নন্দিনী খাবার নিতে নিচে চলে যায়, আর অর্ণবও খাবার খেতে যায়। খাবার খাওয়া শেষ করে অর্ণব উপরে এসে নন্দিনীকে টেক্সট করে, খাওয়া হলো? প্রায় আধ ঘন্টা পরেও কোনো রিপ্লাই আসে না, তাই অর্ণব ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে নন্দিনীর রিপ্লাই আসে। ফোনে চার্জ ছিল না আর ঘুম পাচ্ছিল, তাই ঘুমিয়ে পড়েছিলাম। ও আচ্ছা। অর্ণব চোখ মুখ ধুয়ে 1 কাপ চা নিয়ে ছাদে যায় রোদ্দুরে বসার জন্য। ছাদে গিয়ে অর্ণব নন্দিনীকে কল করে। কি করছিস? ব্যাগ থেকে জিনিসপত্র বের করছিলাম। ও আজকে বিকেলে পার্ক স্ট্রিট যাবি? হ্যাঁ গেলেই হয়। কটায় যাবি? 5টা। আরও 5 মিনিট মতন কথা বলে দুজনে ফোন রেখে দেয়। অর্ণব বিকেলের দিকে জামা কাপড় পরে নন্দিনীকে কল করে। রেডি? হ্যাঁ। কোথায় তুই? ক্যাব বুক করলাম, মিনিট 30-এর মধ্যে তোর বাড়ির সামনে চলে আসবো। হ্যাঁ আচ্ছা। অর্ণব ঠিক কথা মতন নন্দিনীর বাড়ির সামনে পৌঁছে যায় 30 মিনিটে। আয় 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 আয়। বিকেল হতে না হতেই হাড় কাঁপানো ঠান্ডা পড়ে যায়। উফ। দুজনে কথা বলতে বলতে পার্ক স্ট্রিটে চলে। পার্ক স্ট্রিট এখন মেতে উঠেছে পুরো, চারিদিকে লাইট, কিছু ক্রিসমাস ট্রি সাজানো, আর আশেপাশে অনেক কেক আর ওয়াইনের দোকান, ছোট ছোট কিছু সাজানো ক্যাফে, আর ফুটপাতে কোথাও কোথাও
চেনা নিকোটিনের গন্ধ। এটার জন্যই আরেকবার ফিরে আসা আমার কলকাতায়। অর্ণব নন্দিনীর দিকে তাকিয়ে মৃদু হাসে। নন্দিনীর দু চোখ চারিদিক ঘুরে ঘুরে দেখছিল পার্ক স্ট্রিটের সৌন্দর্য। ঠিক এমনভাবে দেখছিল যেন একটা ছোট্ট শিশু এই প্রথমবার হাতে খেলনা পেয়েছে। অর্ণব নিজের ফোন বের করে নন্দিনীকে না জানিয়েই ওর একটা ছবি তুলে নেয়, আর ওই ছবিটা নিজের ওয়ালপেপারে সেট করে। কি করছিস ফোনে তুই? বাইরে এসে খালি ফোন, তাই না? সরি মা, ক্ষমা করবেন, ভুল হয়ে গেছে। হ্যাঁ। নন্দিনী কথা বলতে গিয়েই কাশতে শুরু করে। কি হয়েছে? জল দেবো? না না, সর্দি লেগেছে, আর কিছুই না। একটা স্কার্ফ নিয়ে বেরোলে কি এমন ক্ষতি হতো? অর্ণব নিজের গলা থেকে স্কার্ফটা খুলে নন্দিনীর গলায় পরিয়ে দেয়। নন্দিনী অর্ণবের দিকে ছোট্ট একটা নরম হাসি নিয়ে তাকিয়ে থাকে। একদম খুলবি না এখন এটা, আর বাইরে ঘুরে লাভ নেই এখন, একটা ক্যাফেতে যাবো, চল। ওরা দুজনে একটা ক্যাফেতে গিয়ে বসলো। নন্দিনী একটা ব্ল্যাক কফি নিল আর অর্ণব নিল লেমন টি। গলা ঠিক লাগছে এখন? হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। অফিস কবে খুলবে তোর? 26 তারিখ। আচ্ছা। তোর ছুটি কবে শেষ? জানুয়ারির 1 তারিখ বিকেলে ফ্লাইট ধরবো, আর জয়নিং 3 তারিখ। কপাল দেখ আমাদের, একটা মাসও ঠিক করে কাটাতে পারলাম না। আগেই বলেছিলাম, লং ডিস্টেন্স হচ্ছে অগ্নি পরীক্ষা। কি আর করা যাবে। নন্দিনী আর অর্ণব প্রায় 1 ঘন্টা মতন ক্যাফেতে কাটিয়ে দেয়। তারপর অর্ণব বিলিং করতে যায়। এই দাঁড়া। কি? ফুল পেমেন্ট করবি না তুই? কেন? স্প্লিট কর। আরে ঠিক আছে, আমি দিচ্ছি তো। নন্দিনী কিছু বলে না, শুধু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে অর্ণবের দিকে। আচ্ছা আচ্ছা, স্প্লিট করছি। এরপর ওরা দুজনেই ক্যাফে থেকে বেরিয়ে আসে। অর্ণব একটা ক্যাব বুক করতে যাবে, তখনই। ক্যাব বুক করছিস? হ্যাঁ, কেন? করিস না। এই ডিসেম্বরের আলোয় ভেজা পার্ক স্ট্রিটে হাঁটতে কতটা ভালো লাগবে জানিস? হেঁটে বাড়ি যাবি এখন? আরে না, কিছুটা হাঁটবো, তারপর না হয় একটা অটো নিয়ে নেব। চলুন তাহলে। নন্দিনী এক হাত দিয়ে অর্ণবের হাতটা জড়িয়ে ধরে, তারপর দুজনেই হাঁটতে শুরু করে। জানিস, আমি কার একটা মুখে শুনেছিলাম যে যাদের ডিসেম্বরে বিচ্ছেদ হয় তাদের নাকি আর কোনোদিন ফিরে পাওয়া যায় না, কিন্তু যারা ডিসেম্বরে এক হয় তাদের কি হয়? তারা হয়তো সারা জীবনের জন্য একসাথে থেকে যায়। ভাববার বিষয়। অত ভেবে লাভ নেই, বুঝলি? যা হবে দুজনে দেখে নেব। আর যদি দেখার মতন না হয়? চোখ বন্ধ করে নেব। এটা বলে অর্ণব মৃদু হাসে। আর হাঁটবি না অটো ধরবো? ডাক অটো। বাড়ি গিয়েই ঘুম পেয়ে যাবে আজ, দেখিস। প্রথমে অর্ণব নন্দিনীকে বাড়ি ছেড়ে দিয়ে আসে, তারপর নিজের রাস্তা ধরে। অর্ণব বাড়ি গিয়ে নন্দিনীকে টেক্সট করে দেয় যে ও পৌঁছে গেছে। রাত্রি আর কল করেনি নন্দিনীকে, কারণ ও জানতো যে নন্দিনী এতক্ষণ ঘুমাতে চলে গেছে, তাই আর ডিস্টার্ব করেনি। পরের দিন সকালে দুজনের কথা হয়। ওরা দুজনেই আবার বাইরে ঘোরার প্ল্যানিং করে, এবং ওরা প্ল্যানিং করে যে 25শে ডিসেম্বর ওরা ইকো পার্ক ঘুরতে যাবে, আর তারপর একদিন পুরো নর্থ কলকাতার চরকি কাটবে। 25শে ডিসেম্বর অর্ণব সকাল সকাল স্নান খাওয়া দাওয়া করে নেয়, তারপর নন্দিনীকে কল করে। হলো তোর? আর 5 মিনিটে বেরোচ্ছি আমি, একদম দেরি না করে মেট্রো স্টেশনে চলে আসিস। আচ্ছা ঠিক আছে। অর্ণব বাড়ির থেকে বেরিয়ে পড়ে, একটা অটো ধরে সোজা মেট্রো স্টেশনে গিয়ে পৌঁছায়। অর্ণবের বাড়িতে গাড়ি আছে, কিন্তু আজকাল ওটার ব্যবহার করতে পারছে না, কারণ নন্দিনী গাড়ি ক্যাব এসবের থেকে ট্রেন, মেট্রো, অটো বা পায়ে হাঁটাই বেশি স্বচ্ছন্দ বোধ করে। তাই নন্দিনীর চক্করে অর্ণবেরও এই কয়দিন গাড়ি ত্যাগ করতে হয়েছে। জ্যামে পড়েনি বলে বেশি সময় লাগেনি, নয়তো আজ ওদের দেখা হওয়া দুষ্কর হয়ে যেত। টিকিট নিয়ে নিয়েছি 2টো। বাহ, ভালো করেছিস, চল তাহলে। চল। মেট্রো ধরে নেমে ওখান থেকে আবার একটা অটো নিয়ে ইকো পার্কের গেটের সামনে গিয়ে দাঁড়ায় ওরা দুজন। তুই দাঁড়া এখানে, আমি 2টো টিকিট কেটে আনছি। আচ্ছা যা। অর্ণব লাইনে দাঁড়িয়ে 2টো টিকিট কেনে। ফিরে এসে দেখে নন্দিনী কার সাথে যেন একটা কথা বলছে। কাছে এসে বুঝতে পারে ওটা একটা অচেনা ছেলে, কিন্তু মুখটা খুব চেনা চেনা লাগছিল। 2 মিনিট সোজা ছেলেটার মুখের দিকে তাকানোর পর অর্ণবের মনে পড়ে যায় এটাই ওই ছেলেটা যার সাথে নন্দিনী একবার ফেসবুকে স্টোরি দিয়েছিল। অর্ণব, এটা হচ্ছে রাজ। হাই, মাইসেলফ অর্ণব, নাইস টু মিট ইউ।
হ্যালো। এই আমি তাহলে এখন আসছি, তোমরা ঘোরো, পরে কথা হবে, টাটা। রাজ ওখান থেকে বেরিয়ে চলে যায়। বে এই রাজটা কে হয় তোর? কলিগ ফলিগ নাকি? ওভার রিয়াক্ট করবি না বল। করবো না। প্রথম যখন ব্যাঙ্গালোরে যায় তখন বাইরের লোকেদের সাথে অ্যাডজাস্ট করতে সমস্যা হচ্ছিল, আর তখনই আমার সাথে ওর দেখা হয়। ও বাঙালি, আমিও বাঙালি, ব্যাস হয়ে গেল বন্ধুত্ব। কিছুদিন যাওয়ার পর আমাকে ও প্রপোজ করে, কিন্তু কিছু কারণবশত আমি ওকে মানা করে দিই। কিন্তু এইটুকু একটা জিনিসের জন্য আমরা আমাদের বন্ধুত্বটা নষ্ট করিনি। হোয়াট দ্য, কি কি বলছিস? মানা করেছিলাম ওভার রিয়াক্ট করতে, বেশি ভাবিস না। বুঝলাম, যাই হোক, সামলে। হ্যাঁ। আরে হ্যাঁ রে বাবা। অর্ণব মুখে প্রকাশ না করলেও ওর ভিতরে ভিতরে একটু হলেও ঈর্ষা কাজ করছিল, আর নন্দিনী সেটা ভালোই বুঝতে পারছিল। কি হয়েছে তোর? না, কিছুই হয়নি। কি হবে? না, কোনো কথা বলছিস না। এই তো বলছি তো। তুই কি এখনো রাজের ব্যাপারে ভাবছিস? অর্ণব চুপ করে থাকে আর কথা বলে না। কি হলো বল। আরে না, সেরকম কিছু না, চাপ নিস না। তুই যদি চিন্তা করেই থাকিস, আমি তোকে একটা কথা বলতে চাই, যে এই ব্যাপারে বেশি ভাবিস না। আর আমার এবং রাজের কথা হয় না বললেই চলে, এমনকি অফিসেও আমাদের কাজ আর ফ্লোর আলাদা। খুব বেশি হলে মাসে একবার দেখা হয়। আচ্ছা। তাই দয়া করিয়া, বেশি চিন্তা না করিয়া এত সুন্দর একটা পার্কের মজা উপভোগ করুন। অর্ণব একটু হেসে দেয়। অর্ণবের মেজাজ ঠিক হয় এবার একটু। দুজনে মিলে অনেক আনন্দ করে সেই দিন। তারপর সন্ধ্যে 6টার দিকে বাড়ি ফেরার পথ ধরে। মজা হয়েছে তোর? হ্যাঁ, অনেক। কোথায় ক্যাব? মিনিট 10-এর মধ্যে পৌঁছে যাবে। দাঁড়া। অর্ণব খুবই শান্ত কণ্ঠে নন্দিনীকে বলে। নন্দিনী, বল। আমি জানি না তুই এই রিলেশনশিপটা কতটা সিরিয়াসলি নিচ্ছিস। আমি শুধু তোকে এটুকু বলতে চাই যে কোনো দিন যদি তোর আমার থেকে মন উঠে যায়, আমাকে এসে বলবি। আমি তোকে খুশি খুশি মুক্তি দিয়ে দেবো। কিন্তু কোনোদিন এমন কিছু করিস না যেটা তুই আমাকেও করতে দেখতে চাস না। নন্দিনী নিজের মাথাটা অর্ণবের কাঁধে রেখে বলে, এরকম কিছু করার আগে উপরে যিনি আছেন তিনি যেন আমার শেষ নিঃশ্বাস ফেলে দেয়। অর্ণব আর নন্দিনী পুরো চুপ হয়ে যায়। এতটাই চুপ যে হয়তো আর কিছু সময় দাঁড়ালে দুজনেই দুজনের নিঃশ্বাসের শব্দ পেত। কিন্তু তার মধ্যেই ক্যাব চলে আসে আর ওরা দুজনে বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে অর্ণব ঘুমাতে যাওয়ার বন্দোবস্ত করে, কিন্তু ওর মাথায় এখনও রাজের কথাটা ঘুরছিল। না, এত চাপ নেওয়ার মতো কিছু হয়নি। নন্দিনী তো বলল ব্যাপারটা কিছু না সেরকম। অনেক ইপাস উপাস করার পর অর্ণবের ঘুম আসে। নন্দিনী, ওর সাথে কেন তুই? সরি অর্ণব, আমি রাজের সাথেই বেশি ভালো আছি। আমাকে আর বিরক্ত করিস না তুই, প্লিজ। অর্ণব ছুটে গিয়ে নন্দিনীকে ধরতে যায়, কিন্তু ও দেখে ওর পা শিকলে বাঁধা। অর্ণব জোরে টানা শুরু করে শিকলটা। নন্দিনী দাঁড়া, নন্দিনী দাঁড়া। অর্ণব দেখতে পায় আস্তে আস্তে আলো কমে আসছে, সব কিছু আশেপাশের অন্ধকার হয়ে যায় আর ওর শ্বাস যেন আটকে আসছে। তখনই অর্ণব হুড়মুড়িয়ে ঘুম থেকে ওঠে। স্বপ্ন ছিল? হ্যাঁ, স্বপ্নই তো ছিল। নন্দিনীকে টেক্সট করবো একটা, সবটা বলবো? না, ভাবে মজা করছি। অর্ণব টেবিলে রাখা বোতল থেকে জল খেয়ে আবার ঘুমোতে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ঘুম আর আসে না। অনেক কষ্টে অর্ণব ঘুমাতে পারে এবার। আর এদিকে বছর প্রায় শেষের পথে। নন্দিনীর যাওয়ার দিন আরও কাছে চলে আসে। নিউ ইয়ার প্ল্যান কি? কিছুই না রে। কেন? তুই চলে যাচ্ছিস, আর কিসের নিউ ইয়ার? আরে মাঝে মধ্যে তো আসবোই আমি, আর তুইও না হয় ছুটি পেলেই চলে যাস, মন খারাপ করে না? হ্যাঁ, সেই প্যাকিং হয়ে গেছে সব। করছি এখনো। বাই গড গ্রেস।
ভগবান করুক এমন কিছু তুই ফেলে যাস যেটা তোকে নিতে আবার ফেরত আসতে হবে। নন্দিনী একটু হেসে বলে, তোকে ফেলে যাচ্ছি তো, বারবার ফিরে আসার একটা বাহানা তো পাবোই। মনে থাকবে তো কথাটা? হ্যাঁ রে। আচ্ছা রাখলাম, দেখি আর একটু গুছিয়ে নি। হ্যাঁ যা। দেখতে দেখতে 31শে ডিসেম্বর চলে আসে। কোথাও পিকনিক, কোথাও ছাদে আড্ডা, কেউ বাজি নিয়ে তৈরি পুরো 12টার সময় ফাটানোর জন্য। আর অর্ণব ও নন্দিনীর সাথে টেক্সটে ব্যস্ত। দেখতে দেখতে বছরটা চলে গেল বল। 30 মিনিট বাকি আর। ইচ্ছে করে না রে যেতে, কিন্তু কিছু করার নেই। আরে ঠিক আছে, ছুটি পেলেই দেখা করবো আমরা, কেমন? হ্যাঁ। নন্দিনী হ্যাঁ বললেও ভেতরে ভেতরে জানতো যে হয়তো খুব বেশি হলে 3 মাসে একবার দেখা হবে, কারণ দুজনেরই কাজের চাপ অনেক। আর 1 মিনিট বাকি। হ্যাঁ। 30 সেকেন্ড। 10 সেকেন্ড। 3 2 1। হ্যাপি নিউ ইয়ার। প্রত্যেকটা বছর যেন আমরা এভাবেই একে অপরের পাশে থাকতে পারি। একদম। ঘুমাই তাহলে এখন? হ্যাঁ, তোর বেরোনোর টাইম হয়ে এলো। এই বলছিলাম, ছাড়তে আসিস আজ আমায় এয়ারপোর্টে। আচ্ছা। অর্ণব কথা মতন সেই দিন বিকালে এয়ারপোর্টের সামনে অপেক্ষা করতে লাগে। একটা চায়ের দোকানে বসে সে তখন চা খাচ্ছিল। কিছুক্ষণ পরেই অর্ণব দেখতে পায় নন্দিনী ট্যাক্সি থেকে নামছে। অর্ণব নন্দিনীকে ডাক দেয়, নন্দিনী এখানে এখানে, এদিকে আমি। দাঁড়া ওখানে, একদম পার হবি না, এদিক ওদিক না দেখে পার হয় খালি। নন্দিনী রাস্তা পার হয়ে অর্ণবের কাছে আসে। চল এয়ারপোর্টের গেটের সামনে যাই। হ্যাঁ চল চল। অর্ণব আর নন্দিনী এয়ারপোর্টের গেটের সামনে গিয়ে দাঁড়ায়। নন্দিনী একটু মৃদু হেসে অর্ণবের দিকে তাকায়। আসি তাহলে। ইচ্ছা তো করছে বেঁধে রেখে দিই তোকে এখানে, কিন্তু কিচ্ছু করার নেই। আরে দেশের বাইরে যাচ্ছি না, ইচ্ছে হলেই একটা ফ্লাইট শুধু। মন রক্ষার জন্য আর কি কি বলবি নন্দিনী, বাচ্চা না আমি, বুঝতে পারি সুবিধা অসুবিধাগুলো। আসি তাহলে। সাবধানে যাস আর নিজের খেয়াল রাখিস, কোনো অসুবিধা হলে বলিস কেমন? জাস্ট একটা ফ্লাইট দূরেই থাকি আমি। আচ্ছা। নন্দিনী এরপর এয়ারপোর্টের ভেতরে চলে যায়। অর্ণব এক দৃষ্টিতে তাকিয়ে থাকে নন্দিনীর চলে যাওয়ার দিকে, আর একটা দীর্ঘশ্বাস ফেলে বাড়ি ফিরে আসে। কোনো মতে সেদিন রাতটুকুন কেটে যায় অর্ণবের। পরের দিন সকালে উঠে কিছু অফিসের ছুটির কাজগুলো করে নেয়। কাজ শেষ হলে ভাবে শ্রেয়সীকে ফোন করবে। অনেক দিন কোনো যোগাযোগ হয়নি ওর সাথে। কি খবর ম্যাডাম? এই চলছে, তুই বল। দৌড়াচ্ছে বলতে পারিস। তোর গাড়িতে আবার কে পেট্রোল ঢাললো? ভাবো ভাবো। আমি যেটা ভাবছি সেটাই কি? আমি কি করে বুঝবো তুই কি ভাবছিস? মানে তুই আর নন্দিনী? হ্যাঁ। চির সুখী হও বৎস। একদম একদম। তারপর এরপর প্ল্যান কি? দাঁড়া আগে, সময় দে একটু ভাই, সবে তো শুরু হলো। চালিয়ে যা আর কি। হ্যাঁ সেই। আচ্ছা তুই কি ব্যস্ত নাকি? কেন বলতো? টুকটাক শব্দ পাচ্ছি পাশে। ও হ্যাঁ, ওই আর কি একটু কাজ। ওকে ওকে ওকে, কাজ কর তুই, পরে কথা বলবো কেমন? রাখলাম। হ্যাঁ রাখ। তারপর ওটা একটু ঝিমটি আসছিল বলে কিছু সময়ের জন্য ঘুমাতে চলে যায়। ঘুম থেকে উঠে দেখে নন্দিনীর মিসড কল হয়ে আছে, তাই উঠেই আগে কল ব্যাক করে। কি খবর? ঘুম থেকে উঠলাম সবে। ও সময় তো কাটছেই না রে, কি করব বুঝতেই পারছি না। 2-1 দিন একটু ল্যাদ খা, তারপর আবার অফিস শুরু হয়ে যাবে তোর। হ্যাঁ সেটাও। তুই কি করছিস? রাতের খাবার হচ্ছে। ওকে, বানা বানা। দেখতে দেখতে দিন কাটতে লাগলো, আর অর্ণবের অফিসও শুরু হয়ে গেল। অর্ণব আর নন্দিনী দুজনেই খুব ব্যস্ত হয়ে পড়েছিল, কিন্তু শত ব্যস্ততার মধ্যেও দুজন দুজনের জন্য সময় বের করে ঠিক কথা বলতো। 1 মাস তো হয়ে গেল। হ্যাঁ তো দেখা করলে হয় না একবার? অর্ণব 1 মাস হয়েছে শুধু, সামনে আরো কিছু সময় আসবে যখন আমাদের 3 মাসে হয়তো দেখা হবে না, হয়তো বা 1 বছর, কে জানে। এরকম কেন বলছিস?
এটাই সত্যি অর্ণব, আমি আগেও বলেছিলাম লং ডিস্টেন্স অগ্নি পরীক্ষা। মন খারাপ করিস না রে। না ঠিক আছে, বুঝতে পারছি আমি। রাখি তাহলে, ঘুম পাচ্ছে। খালি ঘুম, যা ঘুমা। হ্যাঁ, গুড নাইট। অর্ণব ঘুমাতে চলে যায়। নন্দিনী ভাবল যে অর্ণবের কি সত্যিই ঘুম পেয়েছে, নাকি মন খারাপ করে বা রাগ করে ঘুমাতে চলে গেছে। নন্দিনী এসব 7-5 ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে, কারণ ও ক্লান্ত ছিল অফিস থেকে এসে। পরের দিন সকালে উঠে অর্ণব অফিসে যায়। দুপুরে লাঞ্চ ব্রেকের সময় অর্ণবের কাছে নন্দিনীর মেসেজ আসে। লাঞ্চ ব্রেক? হ্যাঁ। ভিডিও কল করব? কর। নন্দিনী অর্ণবকে সঙ্গে সঙ্গে ভিডিও কল করে, একটু হেসে বলে, খাওয়া হয়েছে? হ্যাঁ, সবে মাত্র খেলাম। আচ্ছা। তুই এত আস্তে কথা বলছিস? আরে অফিসেই বসা, কাজ করতে করতে অসহ্য লাগছিল, তাই কল করলাম। আচ্ছা। নন্দিনী আর অর্ণব কথা বলছিল, তখনই অর্ণব খেয়াল করে নন্দিনীর পেছনে দাঁড়ানো রাজ, সেই কলিগ বা নন্দিনীর কাছের এবং ভালো বন্ধু বলা যেতে পারে। নন্দিনীর পেছনের দিকে একটু ঘুরেই সঙ্গে সঙ্গে অর্ণবের ফোন কেটে দেয়, কারণ নন্দিনীর অফিসের বস চলে এসেছিল। অর্ণব একটু ঘাবড়ে যায়, তাই সঙ্গে সঙ্গে নন্দিনীকে কল ব্যাক করে, কিন্তু নন্দিনী ফোন তোলে না। অর্ণব অস্থির হয়ে পড়ে। প্রায় সন্ধ্যে 7টার পর নন্দিনী কল করে। হ্যালো, কি হয়েছে? না বলে ফোনটা কাটলি তখন? বস এসে গেছিল, সরি রে। বস? হ্যাঁ। কিন্তু আমি তো রাজকে দেখলাম। এক সেকেন্ড, তুই কি আমায় সন্দেহ করছিস? সন্দেহ? না নন্দিনী, না না, পিছনে ওকে দেখলাম তাই বলছি। ও ওখানে কাজ করে অর্ণব, আসতেই পারে। ও, কিন্তু তুই যে বলেছিলি ফ্লোর আলাদা। তো দরকার পড়লে কি আসবে না? এইসব ছোটখাটো জিনিস নিয়ে অর্ণব আর নন্দিনীর কথা কাটাকাটি হয় একটু। নন্দিনী বিরক্ত হয়ে বলে, অর্ণব, অফিস থেকে ফিরেছি সবে, প্লিজ হ্যাঁ যাস না, পরে কথা বলছি, রাখ। নন্দিনী এটা বলে ফোন রেখে দেয়। অর্ণবেরও একটু অভিমান হয়, তাই আর কল ব্যাক করেনি। কিন্তু পরের দিন সকালে সব রাগ অভিমান ভুলে অর্ণব নন্দিনীকে মেসেজ করে। নন্দিনীর কোনো রিপ্লাই আসে না। অর্ণব এবার কল করে নন্দিনীকে, কিন্তু সুইচ অফ ছিল নন্দিনীর ফোন। অর্ণবের এবার টেনশন শুরু হয়ে যায়, কিন্তু একটু পরে নন্দিনীর মেসেজ আসে। ফোনে চার্জ ছিল না, সরি। বুঝলাম। এরপর থেকে একতরফা বিচার না করে আমার সাইডটাও দেখার চেষ্টা করিস। হ্যাঁ, বুঝতে পেরেছি। রাখলাম এখন তাহলে, অফিস আছে। আচ্ছা, সাবধানে যাস। বাই। নন্দিনী অফিসের জন্য বেরিয়ে পড়ে, আর অর্ণব সেদিন ওয়ার্ক ফ্রম হোম করে, কারণ ঘুম থেকে উঠেই ওর মাথা ব্যথা শুরু হয়েছে। এইভাবেই দিন পেরোতে থাকে। শীত শেষ হয়ে বসন্ত আসে। চারিদিক রঙে মেতে উঠেছে, নতুন পাতা ধরেছে গাছে, সব জায়গায় ফুল ফুটে রয়েছে, আর কোকিল ডেকে বেড়াচ্ছে। সবাই হোলির তোড়জোড় শুরু করেছে। পাড়ার বাচ্চারা ন্যাড়া পোড়াবে বলে পাতা ডালপালা জোগাড় করছে, আর এইগুলোই অর্ণব ছাদে বসে দেখছে আর নন্দিনীর সাথে ফোনে কথা বলছে। আরে দেখ না হয় কি না। চেষ্টা করেছিলাম রে, কিন্তু একদিনের বেশি ছুটি দিচ্ছেই না হোলিতে, কি করব বল? একা একা কি করবি বলতো? একা কোথায়, অফিসের কিছু লোকজন আছে, ওদের ডাকবো। রাজও থাকবে? থাকবে কিনা জানি না, তবে বলে দেখবো। নিজের কর্তব্য তো পালন করি, সবাইকে ডাকবো, সেখানে ওকে না ডাকলে বাজে ভাবতে পারে। ডাকিস না। কি? প্লিজ নন্দিনী। অর্ণব, আমি তোকে আগেও বলেছি আমাদের মধ্যে কিছুই নেই, আর হওয়ার কোনো সম্ভাবনাও নেই। আচ্ছা, তোর ওকে কাট অফ করতে এত সমস্যা কেন বলতো? আমার হুট করে কাউকে কোনো কারণ ছাড়া মাঝ রাস্তায় একা ফেলে দেওয়ার স্বভাব নেই রে, সরি। নন্দিনী দেখ, এমনিতেই তুই কত দূরে থাকিস আমার থেকে। আমার মাথায় সবসময় তোকে নিয়ে চিন্তা কাজ করে, একটু বোঝ। দরকার পড়লে আমি তোর সাথে দেখা করতে চলে যাচ্ছি হোলিতে, কিন্তু প্লিজ রাজকে। আচ্ছা ঠিক আছে। বাহ। অর্ণব আর নন্দিনীর কথা হতে থাকে, কিন্তু নন্দিনীর কল কাটার পর অর্ণবের একাকিত্ব ভাবটাই কাটতে চায় না। আর শ্রেয়সীও এখন অনেক ব্যস্ত, তাই অর্ণবকে বেশি জ্বালাতন করে না।
এই একাকিত্বের ফলেই অর্ণব সিগারেটে আসক্ত হয়ে পড়ে। নন্দিনীকে জানায় না, কারণ নন্দিনী এসব নেশার জিনিস খুবই অপছন্দ করে। একদিন সন্ধ্যার দিকে অর্ণব আর নন্দিনী ফোনে কথা বলছিল। শাড়ি পরলে কিন্তু তোকে দারুণ লাগে। নন্দিনী কাজল লাগাতে লাগাতে বলে, হ্যাঁ বাস ঠিক আছে, আর তেল মারতে হবে না। আরে না, একদম তেল মারছি না। যাই হোক, কখন ফিরবি বিয়ের থেকে? ওই 10টা। হ্যাঁ, বেশি দেরি করিস না আবার। আরে না রে, আর দেরি হলেও চাপ নেই, অনেক লোক আছে বাড়ি ড্রপ করার জন্য। হুম। আচ্ছা বেরোলাম তাহলে, পরে কথা হবে কেমন, রাখলাম। নন্দিনীর একটা বান্ধবীর বিয়ে ছিল, ও সেখানেই যাচ্ছিল। এদিকে অর্ণব আবার একা হয়ে যায়, আর এই একাকৃত্ব কাটানোর জন্যই একটা সিগারেট ধরায়। আর ওইদিকে নন্দিনী বিয়েতে আনন্দ করতে লাগে। ওই দিন রাত্রে ওদের দুজনের গুড নাইট ছাড়া আর কোনো কথাই হয় না। পরের দিন রবিবার, তাই দুজনেরই ছুটি থাকে। নন্দিনী বিয়েতে কি হয়েছে এসব অর্ণবকে বলছিল সকালে। সবই তো বুঝলাম, কিন্তু ছবিই তো দিলি না। ও হ্যাঁ, দাঁড়া পাঠাচ্ছি। নন্দিনী নিজে দুটো ছবি দেয় আর একটা গ্রুপ ফটো দেয়। অর্ণব ফটো দেখে বলে, ও রাজও ছিল? হ্যাঁ, অফিসে সবাইকে ইনভাইট করা হয়েছিল। আরও কিছুক্ষণ অর্ণব আর নন্দিনীর কথা হয়, তারপর দুজনে ফোন রেখে দেয়। দেখতে দেখতে আরও 2 মাস কেটে যায়, কিন্তু এই 2 মাসের মধ্যে টুকটাক ঝামেলাও হয়েছে নন্দিনী আর অর্ণবের মাঝে। নন্দিনী ভাবলো অনেক দিন হয়ে গেছে, এবার ওর একটু অর্ণবের সাথে দেখা করা প্রয়োজন। নন্দিনী ভাবলো অফিস থেকে উইকেন্ডের আগে একদিন ওয়ার্ক ফ্রম হোম নেবে, যাতে বাকি 2 দিন এক্সট্রা ছুটি হয়ে যায়। কোনো একটা বাহানা দিয়ে নন্দিনী একটা ওয়ার্ক ফ্রম হোম নেয়, আর পেয়েই সঙ্গে সঙ্গে অর্ণবকে জানায়। অর্ণবও খুব খুশি হয়। নন্দিনী অল্প কিছু জিনিস গুছিয়ে বেরোয়, কারণ 2 দিনের জন্য বেশি কিছু নিয়ে লাভ কি। নন্দিনী শুক্রবার বিকেলে কলকাতায় পৌঁছায়। ওকে অর্ণব সেদিন নিতে আসতে পারেনি, কারণ অর্ণব অফিসে ব্যস্ত ছিল। তাই নন্দিনী একাই বাড়ি চলে যায় ক্যাব ধরে। বাড়ির লোকজনকেও কিছু একটা বাহানা দিয়ে দিয়েছিল হঠাৎ কলকাতা ফেরার। বাড়ি ফিরে অর্ণবকে একটা টেক্সট করে নন্দিনী। কাল কোথায় দেখা করবি? তুই বল। হোয়াট অ্যাবাউট গঙ্গার ঘাট? নাইস, চল তাহলে। এরপর আর বেশি কথা হয় না ওদের দুজনের মাঝে। ওরা দুজনেই খুব ক্লান্ত ছিল। পরের দিন বিকেল 5টার সময় ওদের দেখা হয় গঙ্গার সামনে। অর্ণব আগে থেকেই ওখানে অপেক্ষা করছিল। নন্দিনী গিয়ে ওর পাশে দাঁড়ায়। কখন এলেন? এই কিছুক্ষণ আগে। সামনের ওই ঘাটে গিয়ে বসবি? হ্যাঁ চল। তো মিস করিস আমাকে? না, করি না। বেশ। কি রে, কিছু বললি না যে? না, বলার কিছুই নেই। মানে আবার কি? কিছুই না। কি হয়েছে তোর, একটু বলবি? অর্ণব মুখটা খোলে কিছু একটা বলার জন্য। তখনই নন্দিনীর ফোনে একটা ফোন আসে। ফোনের স্ক্রিনে স্পষ্ট দেখতে পায় নামটা অর্ণব, রাজ। চোয়াল শক্ত হয়ে আসে ওর। সেটা হয়তো নন্দিনী লক্ষ্য করে না। হ্যালো হ্যালো, হ্যাঁ কি বলছিস? তোর কথা কেটে কেটে আসছে, দাঁড়া। ওখান থেকে উঠে একটু সামনে এগিয়ে যায় নন্দিনী। কিছুক্ষণ পর ফিরে আসে আবার। আরে ওই অফিসে আজ উঠি, বুঝলি, আর ভাল লাগছে না। এই মানেটা কি? আমি এত দূর থেকে এলাম আর তুই মানেটা বুঝিস না? না না বুঝি না আমি। বুঝতে হবে না তোকে, আমি চললাম। যাবি না তুই, দাঁড়া বলছি। বলে নন্দিনী অর্ণবের সামনে গিয়ে দাঁড়ায়। নন্দিনী, রাস্তা ছাড়। আর যদি না ছাড়ি? বেশ, ছাড়িস না, যা না। ওই রাজের সাথে অফিসের ঘরের সব গল্প করে বেড়া গিয়ে। অর্ণব, কি বলবি তুই? আমি তোকে বিশ্বাস করি না তাই তো? সন্দেহ করি, আমি রেড ফ্ল্যাগ তাই তো? তাহলে তাই, আমার জাস্ট সহ্য হয় না ওকে। এরকম ভাবে কথা কেন বলছিস? তো কিরকম ভাবে বলবো? হ্যাঁ, একে তো লং ডিস্টেন্স, তারপরে ছেলেটা তোর আশেপাশে ঘুরঘুর করে অলওয়েজ, আর এখন এখানে এসেও তুই আমায় এইটুকু বিশ্বাস পর্যন্ত করিস না? অ্যাট দিস পয়েন্ট আমি নিজেকেও বিশ্বাস করি না। এবার নন্দিনী আর কিছু বলে না, চুপ করে সরে যায় সামনে থেকে। শুধু বলে, কাল বিকেল 5টার ফ্লাইট, পারলে আসিস। এবার আর কিছু বলার সুযোগ না দিয়েই নন্দিনী নিজেই সেখান থেকে চলে যায়। অর্ণব বাড়ি ফিরে নন্দিনীকে অবশ্য 2টো টেক্সট করেছিল, যে পৌঁছেছে কিনা
কিন্তু সেগুলো ব্লুটিক হয়েই পড়ে আছে। কলও করেছিল, কিন্তু উপাস থেকে ভেসে এসেছিল, आपने जिस व्यक्ति को कॉल किया है वह अभी दूसरी कॉल पे व्यस्त है, कृपया प्रतीक्षा करें या कुछ समय बाद कॉल करें। পরের দিন বিকেল 4:40 সময় অর্ণব গিয়ে পৌঁছায় কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। হ্যাঁ, ওই তো নন্দিনীর সামনে দাঁড়ানো। নন্দিনীর সামনে গিয়ে অর্ণব দাঁড়ায়, মাথা নিচু করে বলে, নন্দিনী, আই এম সো। দেরি হয়ে গেছে অনেক অর্ণব। মানে সবে তো 4:40। আমি আর ফিরবো না। কেন? তুই তো বলেছিলি তুই আসবি মাঝে মধ্যে কলকাতায়। এবার অর্ণবের চোখের দিকে তাকায় নন্দিনী। ভালো থাকিস। অর্ণব ওর কাঁধ ঝাঁকিয়ে বলে, হে হে নন্দিনী, কি সব বলছিস তুই? আই এম ব্রেকিং আপ। হ্যাঁ নন্দিনী, কি বলছিস তুই? তোর 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 মাথা ঠিক আছে? কালকের ওই ছোট্ট ইনসিডেন্টটার জন্য একদিন দুদিন ঝামেলাটা হলো মানিয়ে নেওয়া যায়, কিন্তু রোজ এইভাবে আমার দ্বারা সম্ভব হচ্ছে না। আর সম্পর্কে বিশ্বাসটা ছোট নয় রে, অনেক বড় একটা জিনিস। ওইটা ছাড়া সম্পর্ক এগোনো যায় না। হ্যাঁ মানছি, তোর চিন্তা হওয়া স্বাভাবিক, কিন্তু এই সমস্ত চিন্তার ঊর্ধ্বে বাস করে বিশ্বাস। আমি তো না অর্ণ, আমার দ্বারা হবে না। এতে তুইও ভালো থাকবি না, আর আমিও। আর তুই এমন কাউকে ডিজার্ভ করিস যে তোকে কাছে থেকে ভালোবাসবে, তোর খেয়াল রাখবে, আর দুর্ভাগ্যবশত সেটা আমি নই। নন্দিনী অর্ণবকে আলতো করে জড়িয়ে ধরে। ভালো থাকিস অর্ণ। এর মধ্যেই নন্দিনীর সময় হয়ে যায়। নন্দিনী অর্ণবের থেকে নিজেকে ছাড়িয়ে এগিয়ে যায় সামনের দিকে। একবারও পেছন ফেরে না, কারণ ও জানে ও যদি আর একবার পেছন ফেরে তাহলে আর সামনে এগিয়ে যেতে পারবে না। অর্ণব স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। ওর মাথা কাজ করে না ঠিক মতো। খুব সাবধানে সেদিন বাড়ি ফেরে অর্ণব। বাড়ি ফিরে দেখেছিল সমস্ত জায়গা থেকে নন্দিনী ব্লক করে দিয়েছে ওকে, আর কোনো উপায়ই বেঁচে নেই যোগাযোগ করার। অর্ণব বুঝতে পারছিল না কি করবে, তাই কোনো উপায় না পেয়ে শ্রেয়সীকে কল করে। হ্যালো হ্যালো, আরে কাজ আছে আমার, দয়া করে তাড়াতাড়ি বল। এই কি হয়েছে? নন্দিনী। নন্দিনী কি? আমি নিজের হাতে সব শেষ করে দিয়েছি। আমি কি করেছিস তুই? সব শেষ করে দিয়েছি। অর্ণব পুরো ঘটনা খুলে বলে শ্রেয়সীকে, আর পুরোটা শুনে শ্রেয়সী বলে, দেখ, তুই আমার ভাই বলে আজ হয়তো আমি তোকে সাপোর্ট করব, কিন্তু একজন মানুষ হিসেবে কোনোদিন না। দেখ, তোকে কষ্ট দিতে চাই না আমি, কিন্তু নন্দিনীর এখানে কোনো দোষ নেই। আমি বুঝতে পারছি এখন আমার নিজের দোষেই সব এতদূর পৌঁছালো। যা গিয়ে কথা বল ওর সাথে, নাম্বার দে, আমি তোর হয়ে কথা বলছি। না না, এটা আমাদের ঝামেলা। আমি এখানে তৃতীয় কাউকে টানতে চাই না। তাহলে এখন কি করবি? ওয়েট করব, অপেক্ষা করব। আমার বিশ্বাস ও ফিরবে। বেশি চাপ নিস না, কান্নাকাটি করিস না, কোনো দরকার পড়লে আবার কল করিস, কেমন? আচ্ছা, রাখলাম। অর্ণব ফোন রেখে দেয়। যত রাত বাড়ছিল অর্ণবের মাথা যেন তত কাজ করা বন্ধ করছিল। চিন্তা দূর করার জন্য একটা সিগারেট ধরায়। সেই একটা সিগারেট কখন যে দুটোতে পরিণত হয়, তারপর 3টেতে, এটা নিজেই অর্ণব বুঝতে পারে না। এই করতে করতে পুরো সিগারেটের প্যাকেটটাই শেষ হয়ে যায়, আর সকাল হয়ে পড়ে। সকালে অর্ণবের মা নিচে এসে অর্ণবকে চা নিতে ডাক দেয়। অর্ণব তার জন্য নিচে যায়। অর্ণব যে সারা রাত ঘুমায়নি সেটা ভালোই বোঝা যাচ্ছিল। চোখের কি অবস্থা এটা? হ্যাঁ, ওই অফিসের একটু কাজ ছিল, তাই ঘুম হয়নি। তাহলে রেস্ট করিসনি কেন? যাবি না আজ অফিসে? না, মাথাটা ব্যথা করছে। সারা রাত না ঘুমালে তো এটা হবেই। যা ঘুমা এবার, একদম ফোন টোন। আরে বাবা হ্যাঁ। অর্ণব উপরে চলে যায় চা নিয়ে। ঘরে গিয়ে আরেকটা সিগারেট ধরায়। এইভাবেই ওর দিন কাটতে লাগলো। অর্ণবের মতো হাসি খুশি একটা ছেলে এখন হাসতে কি করে হয়
সেটাও জানে না। সিগারেট তো ছিলই, এখন মাদকদ্রব্য নেওয়া শুরু করেছে অর্ণব। বাড়িতে অর্ণবের মা বাবা সবাই বুঝতে পেরেছিল কিছু মানসিক সমস্যা হচ্ছে অর্ণবের, কিন্তু তার কারণ কি সেটা বুঝতে পারছিল না। অর্ণব কোনো দিনই এরকম বদ মেজাজি ছিল না, কিন্তু হালিতে ওর রাগ হয়ে গেলে নিজের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না। মা, ও মা, একটু আগে তো গামছাটা রাখলাম এখানে, কোথায় গেল? ধুয়ে দিয়েছি, ছাদে গিয়ে নিয়ে আয়। আমি কতবার তোমায় বলেছি আমার জিনিসে হাত দেবে না। গলা নামিয়ে, ভুলে যাস না আমি তোর মা হই। অর্ণব আবার নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর সামনে টেবিলে রাখা একটা কাঁচের গ্লাস ছুঁড়ে মারে ওর মায়ের দিকে। অর্ণবের মা তাড়াতাড়ি সরে গেছিল বলে ওনার কোনো ক্ষতি হয়নি, কিন্তু মনের ভিতরে যে কত বড় আঘাত পেয়েছে সেটা অর্ণবের মা নিজেই জানে। অর্ণব কোনো কিছু বলে না, সোজা নিজের ঘরে চলে যায়। অর্ণবের এই বদমেজাজের জন্য ওকে ডাক্তারও দেখানো হয়, কিন্তু সেরকম কোনো লাভ হয়নি। দিন যত কাটতে থাকে অর্ণবের এই সিগারেট আর মাদকের নেশা পরিণত নয় অন্যান্য ড্রাগসের নেশায়। সোজা ভাষায় অর্ণব পুরো শেষ হয়ে যাচ্ছিল। সম্প্রতি অর্ণবের চাকরিও চলে যায় ওর এই বদমেজাজ আর অসাবধানতার জন্য। বাড়িতে অর্ণবের মা বাবা জানতে পারে শ্রেয়সীর কাছ থেকে যে অর্ণব হুট করে কেমন একটা বদলে গেছে, তাই ওদের অর্ণবের প্রতি রাগ থেকে বেশি মায়া হয়। অর্ণব পুরো পাল্টে গেছে। সেই রাজপুত্রের মতন ছেলেটা আজ কোনো রাস্তার পাগলের মতন হয়ে উঠেছে। চুল রুক্ষ শুষ্ক, মুখে না কামানো দাড়ি, চোখের তলায় কালি। কিন্তু এত কিছুর পরেও অর্ণব আশা ছাড়েনি। ও রোজ নিজের গাড়ি নিয়ে এয়ারপোর্টের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতো, কিন্তু এখন চায়ের কাপের জায়গায় হাতে একটা বোতল থাকতো। এইরকমই এক ডিসেম্বরের রাত্রে অর্ণব নিজের গাড়ি নিয়ে এয়ারপোর্টের হাইওয়ের সামনে দাঁড়িয়েছিল। চোখে বলতে গেলে সব ঝাপসা দেখছে। সামনে একটা গাড়ি গেলে সেটাকে দুটো দেখছে, আর গাড়ি না গেলেও হয়তো একটা গাড়ি যেতে দেখছে। অর্ণব ওই নেশায় বুধ অবস্থায় গাড়ির পাশে দাঁড়িয়েছিল, হাতে একটা সিগারেট নিয়ে। তখনই ও দেখতে পায় হাইওয়ের অন্য পাশে একটা ট্যাক্সি দাঁড়ায়। একটু ঠিক করে দেখার পর দেখতে পায় একটা মেয়ে নেমে আসছে ট্যাক্সি থেকে, হাতে লাগেজ। অর্ণব দুই এক পা এগোনোর পর দেখতে পায় নন্দিনী, নন্দিনী। অর্ণব কাঁদতে কাঁদতে বলে, আমি জানতাম তুই আসবি, জানিস, আমি জানতাম তুই ঠিক আসবি। তুই 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 ওখানে দাঁড়া, ওখানে দাঁড়া, আমি 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 আসছি, দাঁড়া। অর্ণব তাড়াতাড়ি করে হাইওয়ে পার হতে যাবে, তখনই একটা হাই স্পিডে আসা লরি ওকে ধাক্কা মারে। ও ছিটকে গিয়ে পড়ে রাস্তার উল্টো দিকে। আজ 25শে ডিসেম্বর, সাল 2024। ভোর 4টে এখন। হাইওয়ের সামনে ভিড়। পুলিশ জায়গাটা ঘিরে দিয়েছে। অর্ণবের গাড়ি ওখানেই লক হয়ে পড়ে আছে, আর অর্ণব, তার নিষ্প্রাণ দেহ এখন হাসপাতালের বেডে। আজ অর্ণবকে অর্ণবের মা বাবা হারিয়েছে, কিন্তু অর্ণব যে নিজেকেই হারিয়ে ফেলেছিল সেদিন নন্দিনীর যাওয়ার পর, সেটা কে জানে। নন্দিনী হয়তো এখনো অর্ণবের মৃত্যু সম্পর্কে অজ্ঞাত। যদি কোনোদিন আবার এই শহরে ফিরে আসে, সেদিন হয়তো জানবে। কলকাতার পার্ক স্ট্রিট আজও আলোয় ভিজে আছে। চেনার নিকোটিনের ধোঁয়া এখনো হাওয়ায় ভাসছে। সস্তার রাম কেনার জন্য এখনো অ্যালকোহলের কাউন্টারে ভিড়। অর্ণব আর নন্দিনীর কিছু মুহূর্ত এখনো পার্ক স্ট্রিটের ফুটপাতে রয়ে গেছে। ঘরে ফেরা নন্দিনীর অভ্যাসে ছিল না, আর পিছু ডাকা অর্ণবের সিলেবাসে ছিল না, আর ফিরে পাওয়া এই শহরের ইতিহাসের সিলেবাসে ছিল না। আমি ডিসেম্বরের শহর রয়েছি এখনো নন্দিনীর অপেক্ষায়, প্রাক্তন ভালোবাসা নিয়ে, প্রাক্তন এই কলকাতায়।
এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প নীলাঞ্জনা বাইনের কলমে ডিসেম্বরের শহর। গল্প পাঠে ছিলাম আমি শুভদীপ। অর্ণবের চরিত্রে ছিল প্রিয়াংশু, নন্দিনের চরিত্রে ছিল অঙ্কিতা, শ্রেয়সীর চরিত্রে ছিল রিয়া, অর্ণবের মায়ের চরিত্রে ছিল অরিত্রা, এয়ার হোস্টেসের চরিত্রে ছিল প্রিয়া, স্টাফের চরিত্রে সংগ্রাম, ড্রাইভারের চরিত্রে শৈবাল, রাজের চরিত্রে কৌস্তব, ফুচকাওয়ালার চরিত্রে রুদ্র। গল্পের সাউন্ড এবং পোস্টার ডিজাইনে ছিলাম আমি শুভদীপ। সমগ্র পর্ব পরিচালনায় ছিল পারমিতা মজুমদার। শেষ হলো আমাদের আজকের গল্প নীলাঞ্জনা বাইনের কলমে ডিসেম্বরের শহর। ফিরে আসবো আবার সামনের সপ্তাহে নতুন একটা গল্প নিয়ে। ততক্ষণের জন্য জাস্ট চিল অ্যান্ড লিভ ইন দ্য মোমেন্ট উইথ অন অ্যান্ড অনলি গল্পতেই জব্দ, কারণ যেখানে শব্দ থামে সেখানে গল্প নামে।